আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমাদের ফিজিক্সের যে চ্যাপ্টার এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো তাহলে চলো শুরু করি। তো ফার্স্ট কোশ্চেনটা কি বলতেছে এক ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট হচ্ছে একক বিভব পার্থক্যে একটি ইলেকট্রন সরাতে যে কাজ হয় তাকে ইলেকট্রোভোল্ট বলে। হ্যাঁ, এটা ঠিক আছে। যেহেতু একক বিভব পার্থক্যে একটা ইলেকট্রন সরাইতে চাই, এই একটা ইলেকট্রন সরাইতে যেই পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে আমরা ইলেকট্রোভোল্ট বলি, এক ইলেকট্রোভোল্ট বলি। তারপর বলছে কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক। হ্যাঁ, কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক। তারপর কি বলছে, এক ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। হ্যাঁ ঠিক। কত নাম্বার অ্যান্সার? 1 2 3। তারপর কি বলছে, শূন্য ভর ও ই শক্তি সম্পূর্ণ কণার ভরবেগের ফর্মুলা কি? আচ্ছা, তাহলে আমরা শক্তির যে ফর্মুলাটা ছিল ভরবেগের সম্পর্কিত সেটা কি ছিল? E স্কয়ার ইকুয়াল টু পিসি স্কয়ার মানে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এখানে খেয়াল করলে দেখবা এখানে ফার্স্টে বলে দিছে ভরটা কি হতে হবে? শূন্য। মানে এই যে এখানে যে ভরটা আছে বা নিশ্চল ভর যেটা, সেটা কত হবে? শূন্য হবে। তার মানে তাহলে আমরা যদি এটা শূন্য নিয়ে নিই, কত চলে আসে? পি স্কয়ার জিরো স্কয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 পি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার। অতএব পি ইকুয়াল টু কি? পি স্কয়ার বাই সি স্কয়ার রুট। অতএব পি ইকুয়াল টু কি? পি ইকুয়াল টু হবে পি বাই সি। আচ্ছা, তারপর কি বলছে, সি বাই রুট 3 বেগে চলমান একটি কণার মোট শক্তি কত? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে তোমার স্থিতি শক্তি আছে, সেই স্থিতি শক্তি বা স্থিতি শক্তির জন্য ফর্মুলাটা ছিল এম নট সি স্কোয়ার, আর গতি শক্তির জন্য ফর্মুলাটা ছিল এম মাইনাস এম নট সি স্কোয়ার। আর আমাদের যেহেতু বলছে মোট শক্তি কত, মোট শক্তির জন্য ফর্মুলাটা কি আসে? মোট শক্তি দুইটা যদি যোগ করে দিই তাহলে চলে আসে এম সি স্কোয়ার। তো এম মানে কি? এম মানে তো গতিশীল ভর। তাহলে এম এর ফর্মুলাটা কি ছিল? এম ইকুয়াল টু ছিল এম নট ইনটু বা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর এখানে আমরা কি করি? সি স্কয়ার করি। তাহলে এখানে আলটিমেটলি এখানে কি বলে দিচ্ছে, এম নটের ভ্যালু এম নটের মতোই রাখলাম। আর এখানে কত বেগের কথা বলছে? এখানে বেগের ভ্যালু বলে দিচ্ছে সি বাই রুট 3। তার মানে ভি এর জায়গায় কত বসাই দিব? সি বাই রুট 3 হোল স্কয়ার বসাই দিব বাই সি স্কয়ার। এখানে থাকে সি স্কয়ার। আলটিমেটলি আমাদের যে কাটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কত চলে আসে? এম নট রুট ওভার 1 মাইনাস সি স্কয়ার বাই 3 সি স্কয়ার ইন্টু সি স্কয়ার। আলটিমেটলি এখানে কত চলে আসে? এম নট, তাহলে সি স্কয়ার কাটা রুট ওভার 1 মাইনাস 1 বাই 3, তাহলে এখানে চলে আসে রুট 3 বাই 2 এম নট সি স্কয়ার। তারপরে কোশ্চেনটা খেয়াল করে বলতেছে আপতিত আলোর কি বৃদ্ধি করলে ফটোতড়িৎ ক্রিয়ায় নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে আপতিত আলোর ক্ষেত্রে আমরা যে শক্তিটা শিখছিলাম ই ইকুয়াল টু কার্যাপেক্ষক মানে ফাই প্লাস ই কে। এখন ই মানে কি? ই মানে আমরা জানি এইচ নিউ, ফাই প্লাস ই কে। তো এখান থেকে খেয়াল করলে দেখতেছি যে আমাদের যদি কম্পাঙ্কর ভ্যালু বৃদ্ধি করি আমাদের গতিশক্তির ভ্যালুটাও কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হচ্ছে? কম্পাঙ্ক। আবার আমরা যদি আরেকটু ডিটেলসে করি, নিউ মানে কি? নিউ মানে কি? সি বাই ল্যামডা। তার মানে এখানে আমরা দেখতেছি যে এই যে ল্যামডার সাথে ই কে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে ল্যামডা যদি আমরা হ্রাস করাই তাহলে ই কি হবে? বৃদ্ধি পাবে। এখন আমাকে বলতেছে কি বৃদ্ধি করবো? আসলে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা যদি আমরা হ্রাস করি তাহলে ই কে বৃদ্ধি পাবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যে বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পাবে এটা তো ভুল কথা। তাহলে কোনটা হবে? কম্পাঙ্ক যদি বৃদ্ধি করে, যে দেখা যেতেছে কম্পাঙ্ক যদি বৃদ্ধি করি তাহলে ই কেটা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এই যে এইখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে কম্পাঙ্ক বাড়লে আমাদের গতিশক্তিটা বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন থাকতে পারে তীব্রতা না কেন? তীব্রতা মানে হইল তোমার একই কম্পাঙ্কের ফোটনের তীব্রতা মানে হলো, তীব্রতা বাড়া মানে হলো একই কম্পাঙ্কের ফোটনের সংখ্যা বেড়ে যাওয়া।
তার মানে যদি তীব্রতা বাড়ে তাহলে ফোটন সংখ্যা বাড়বে, ফোটনের শক্তি বাড়বে না, মানে ফোটনের গতি শক্তি বৃদ্ধি পাবে না। যদি তীব্রতা বাড়ে তাহলে ফোটনের সংখ্যা বাড়বে। আগে ধরো ছিল একটা তীব্রতা বাড়ছে মানে দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, মানে বাড়তে পারে ফোটনের সংখ্যা, কিন্তু তীব্রতা বাড়লে তোমার গতি শক্তি বাড়বে না। তার মানে শুধুমাত্র কোনটার উপর নির্ভর করতেছে, এটার মধ্যে কম্পাঙ্কের উপর। কম্পাঙ্ক যদি বাড়ে গতি শক্তি কি হবে? বৃদ্ধি পাবে। তারপর কোশ্চেনটা কি বলতেছে, একটি ধাতুর সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। সূচন কম্পাঙ্ক দেওয়া মানে এফ নট দেওয়া আছে 5 × 10⁻40 হার্জ। আর কি দেওয়া আছে? প্লাঙ্কের ধ্রুবক মানে এইচ দেওয়া আছে 6.63 × 10⁻34। ধাতুটির কার্যপত্র কত? মানে 5 চেয়েছে। 5 কত কি? এইচ এফ নট। এইচ এর ভ্যালু কত? 6.63 × 10⁻34 ইন্টু 5 × 10⁻24। আর কার্যপত্র এখন কি জুল। তাহলে আলটিমেটলি এখান থেকে হিসাব নিকাশ করলে আমরা চলে আসবো 3.31 × 10⁻19 জুল। কোনটা আনসার? বি নাম্বার। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলতেছে যে চিত্র অনুসারে tan θ কত কত। এই যে tan θ মানে কি? যে tan θ মানে হলো লম্ব বাই ভূমি, যেটার বিপরীত দাও কি? লম্ব। তার মানে এইটা হবে লম্ব আর নিচেরটা হবে কি? ভূমি। আর এখানে আমার কোশ্চেনে বলা আছে যে মূলবিন্দু থেকে এই যে এতটুকের যে দূরত্ব সেটা হলো এফ নট, আর মূলবিন্দু থেকে এই যে এতটুক যে দূরত্ব সেটা হলো এফ। তার মানে এই যে তোমার এতটুকের যে দূরত্ব, সেই এতটুকের দূরত্ব কত হবে? এতটুকের দূরত্ব হবে এফ মাইনাস এফ নট। আর এই যে লম্ব যে দূরত্ব সেটা কত? সেটা হবে ইভি নট। তার মানে যদি আমরা ত্রিভুজটা আঁকতে চাই, ত্রিভুজটার যে ভূমি, এই ত্রিভুজটার যে ভূমি সেটা হবে এফ মাইনাস এফ নট, আর যে লম্ব সেটা হবে ইভি নট। তাহলে তোমার যে tan θ, tan θ ফর্মুলা কি? y/x, মানে ইভি নট বাই এফ মাইনাস এফ নট। তার মানে কোনটা হবে? সি নাম্বারটা। তারপর কি বলছে? তড়িৎচুম্বক বলের বাহক কণা কোনটা? তড়িৎচুম্বক বলের বাহক কণা হলো তোমার ফোটন। কি বলছে? তারপর বলছে কৃষ্ণ বস্তুর শক্তি বিনিময় সংক্রান্ত তত্ত্ব কে দেন? তত্ত্ব দেন ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, তারপর কি বলছে? বলছে ধাতুর কার্যাপেক্ষক 1.85 ইলেকট্রোভোল্ট। তার মানে ধাতুর কার্যাপেক্ষক এটা কত দেওয়া আছে? 1.85 ইলেকট্রোভোল্ট। এটাকে যদি জুলে দিতে চাই তাহলে 1 ইলেকট্রোভোল্ট মানে হলো 1.6 × 10⁻19 জুল। তাহলে এটা জুলে কনভার্ট হয়ে গেল। আর তোমার সূচন কম্পাঙ্ক মানে এফ নট চেয়েছে, তাহলে 5 = কি? 8 এফ নট। আর তোমার এফ নট মানে কি? 5/h। 5 এর ভ্যালু কত? 5 এর ভ্যালু হলো 1.85 × 1.6 × 10⁻19 বাই h এর ভ্যালু কত? h এর ভ্যালু হলো 6.63 × 10⁻34। তাহলে আলটিমেটলি যদি আমরা হিসাব নিকাশ করি এখান থেকে তোমার চলে আসবে যেটা 4.467 × 10⁻। আচ্ছা, তারপর কি বলছে? একটি লেজারের উৎসের কম্পাঙ্ক 6 × 10⁻14 হার্জ, মানে এফ এর ভ্যালু দেওয়া আছে 6 × 10⁻14 হার্জ। আর বলছে নিশ্চিত শক্তির হার। নিশ্চিত শক্তির হার মানে কি? তোমার শক্তিকে তোমার সময় দ্বারা ভাগ করছে, মানে শক্তিকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? ক্ষমতা পাই। ক্ষমতা দেওয়া আছে কত? ক্ষমতা দেওয়া আছে 2 × 10⁻13 ওয়াট। তারপর কি বলছে? ফোটনের কম্পাঙ্ক বেশি হলে শক্তি কম হয়। আমরা কি জানি? E = hf। এফ মানে কি? কম্পাঙ্ক। তার মানে কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে শক্তি কি হবে? বেশি হবে। এখানে লেখছে শক্তি কম হয়, তার মানে 2। তার মানে ডাইরেক্ট বুঝাই দিতেছে অ্যান্সার হবে 2 আর 3। তাহলে কোনটা? সি। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে বলছে নিশ্চিত একটি ফোটনের শক্তি কত? তাহলে একটি ফোটনের শক্তি মানে E = hf। h এর ভ্যালু কত? 6.626 × 10⁻। তো এফ এর ভ্যালু কত পাইলাম? এফ এর ভ্যালু 6 × 10⁻14। আচ্ছা, -34 হবে। আচ্ছা, এখানে কি হবে? -6 × 6.626 × 10⁻34 × 6 × 10⁻40। তা আলটিমেটলি হিসাব নিকাশ করলে এখানে চলে আসবে 3.97 × 10⁻19 জুল। আচ্ছা, তারপর কি বলছে? ফোটনের নিঃসরণের হার 5.02 × 10⁻15t।
তাহলে এটা আমরা কিভাবে বাইর করবো? এখানে খেয়াল করো, এখানে আমরা দেখলাম যে 3.97 ইন্টু 10⁻⁻19 জুলের জন্য কয়টা ফোটন নিঃসরিত হয়? একটা। এখন নিঃসরণের হার চেয়েছে। এখন এখান থেকে তোমরা এখান থেকে কি বুঝো? এখান থেকে বলতেছে নিঃসরিত শক্তির হার 2 × 10⁻³ ওয়াট। তার মানে বলতে চাইছে এখানে পার সেকেন্ডে 2 × 10⁻13 3 জুল নিঃসরিত হয়। এখন তোমাকে বলতে চাইতেছে নিঃসরিত যে হইতেছে, এই নিঃসরিত হওয়ার ফোটনের সংখ্যা কত? তাহলে আমরা জানতে পারলাম যে 3.97 × 10⁻19 জুলে নিঃসরিত হয় একটা, অতএব 2 × 10⁻³ এই জুলে নিঃসরিত হবে 2 × 10⁻³ বাই কত হবে? এখান থেকে হিসাব প্রকাশ করলে দেখবো এটা চলে আসবে 5.02 × 10⁻50। বুঝতে পারছি? কারণ এখান থেকে তো বুঝাই যেতেছে যে বলতেছে 2 × 10⁻³ নিঃসরণের হার, তার মানে 1 সেকেন্ডে নিঃসরিত হয় এত জুল। তাহলে আমরা পেয়ে গেলাম নিঃসরণের যে হারটা, সেই হারটা যে শক্তি, সেই শক্তিটা পেয়ে গেছি। তারপর ওই শক্তিতে কতটা নিঃসরণ হয়েছে সেটাই তো জানতে চাইছে। বলছে নিঃসরণের হার কত, ফোটনের নিঃসরণের হার কত, এটা জানতে চাইছে, এটা বাইর করলাম। তারপর কি বলছে? তারপর বলছে ফোটনের বৈশিষ্ট্য হলো কি? ফোটনের বৈশিষ্ট্য একটি চার্জহীন, এর নিশ্চল ভর আছে না। ফোটনের কোনো নিশ্চল ভর নাই, এর নিশ্চল ভর কি? 0। এটি আলোর বেগে চলে, একই। তারপর কি বলছে? m0 স্থির ভর স্পন্দন একটি বস্তু যদি আলোর বেগে ধাবিত হয় তাহলে তার ভর কত হবে? তাহলে এখানে আমরা কি জানি? m = m0 √1 - v²/c²। এখন এখানে কি বলছে? তোমার যে ভেলোসিটিটা আছে, যে বেগটা আছে, সেই বেগটা কোন বেগে ধাবিত হবে? আলোর বেগে। তার মানে তুমি এখানে v এর জায়গায় কত বসাই দিবা? v এর জায়গায় c বসাই দিবা। m0 √1 - 1, m0/0, তার মানে এটা কি ইনফিনিটি বা অসীম। তবে কি বলছে? কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করে? ম্যাক্স প্ল্যাঙ্ক, এটাকে দেখছিলাম। তবে কি বলছে? তো বলতেছে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বনাম আপতিত ফোটনের কম্পাঙ্ক নিকচিত্র কি নির্দেশ করে? তার মানে সর্বোচ্চ যে গতিশক্তি আছে সেটাকে তুমি ওয়াই অক্ষে বসাবা, আর ফোটনের যে কম্পাঙ্ক আছে সেটাকে তুমি এক্স অক্ষে বসাবা। তাহলে আমরা কি জানি? আমরা জানি E = phi + EK। তাহলে এখান থেকে আমাদের কি চলে আসলো? EK = E - phi। তো এখানে আমাদের E = আমরা কি লিখতে পারি? HF লিখতে পারি। এখন এখানে আমাকে যা বলছে, EK কে বসাইতে বলছে ওয়াই অক্ষে, আর এটাকে বসাইতে বলছে এক্স অক্ষে। তাহলে এটার কি হবে? m, আর -phi মানে কি? +c। তার মানে তুমি এখানে ঢাল m = কি পাইলা? h পাইলা। h মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। তারপর কি বলছো? ফোটনের শক্তি বনাম কম্পাঙ্ক, এটা লেখচিত্র কোনটি? তো E = তুমি কি জানো? h নিউ জানো। তো এখানে ফোটনের শক্তিকে আগে রাখছে, তার মানে এটাকে বসাইতে হবে ওয়াই অক্ষে, কম্পাঙ্ককে পরে রাখছে, তার মানে এটাকে বসাইতে হবে এক্স অক্ষে। তাহলে ওয়াই আর এটার বদলে এক্স। তাহলে মিলানোর জন্য আমাদের h = কি ধরে নিতে হবে? ঢাল ধরে নিতে হবে। তাহলে y = mx। কোনটা? আচ্ছা, তারপর কোশ্চেনটা খেয়াল করো। তারপর কোশ্চেন বলতেছে পিও কিউ দুইটি এক্স রে রশ্মি মেশিনে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য 50 কিলোভোল্ট ও 30 কিলোভোল্ট। এই মেশিনে ক্যাথোড হতে নির্গত ইলেকট্রনের বেগ কত, এটা জানতে চেয়েছে। তাহলে এই ম্যাথটা কিভাবে সলভ করবো? আমরা জানি PV = ½ mv²। তো এখানে যে বড় ভি সেটাকে আমরা বলি বিভব পার্থক্য, আর এখানে যে ছোট হাতের বি সেটা আমরা হলো বেগ, আর ই মানে কি? ইলেকট্রনের চার্জ। তাহলে খেয়াল করো, আমার কাছে যেহেতু বেগ চেয়েছে, তাহলে আমাদের বেগের যে ভ্যালুটা, যেহেতু ছোট হাতের বি লিখছি, তাহলে এখানে =2EB/a এর ভ্যালু কত? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ জুল।
আর ভি মানে কি বিভব পার্থক্য, বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য তোমার কত দেওয়া আছে, পি এর জন্য 50 কিলোভোল্ট, 50 কিলোভোল্ট, এটাকে ভোল্টেজ নিতে কত দ্বারা গুণ করবো, 10⁻3। এম মানে কি ভর, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু 10⁻³ কেজি। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, হিসাব নিকাশ করলে আমরা যে অ্যান্সারটা চলে আসবে, সেই অ্যান্সারটা চলে আসবে 1.32 into 10⁹ মিটার পার সেকেন্ড। এবার কি বলছে, পিও পিও মেশিনে উৎপন্ন এক্স রে রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। তাইলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, আমরা কি জানি, আমরা জানি E equal to AC by lambda। P মানে কি, E কে আবার কি লেখা যায়, EV AC by lambda। এখন এখানে বিভব পার্থক্যের সাথে তরঙ্গের সম্পর্কে যদি আমরা করতে চাই, ভি ল্যামডা মানে AC by E, তাহলে অর্থাৎ আলটিমেটলি আসলো এই যেহেতু বিভব পার্থক্য আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক করতে বলছে, তার মানে এরা দুইটা চলো, বাকি সম্পূর্ণ ধরে নিই, ভি ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট আসলো। তাহলে কি আসলো, ধরো ভিপি ল্যামডা পি ইকুয়াল টু কি লেখা যাবে, ভি কিউ ল্যামডা কিউ। এখন কি বলছে, ফার্স্টে কার কথা বলছে, ফার্স্টে বলছে পি এর কথা, পরে কার কথা বলছে, কিউ এর কথা। তার মানে ল্যামডা পি বাই ল্যামডা কিউ ইকুয়াল টু কি, ভি কিউ বাই ভিপি। আলটিমেটলি আমাদের যেটা চলে আসলো সেটা হলো ল্যামডা পি বাই ল্যামডা কিউ ইকুয়াল টু ভি কিউ এর ভ্যালু কত, মানে কিউ এর বিভব পার্থক্য কত, পি এর বিভব পার্থক্য 30, আর সরি হ্যাঁ, আর পি কিউ এর বিভব পার্থক্য 30, আর পি এর বিভব পার্থক্য কত, পি এর বিভব পার্থক্য 50। অতএব ল্যামডা পি বাই ল্যামডা কিউ ইকুয়াল টু কত ভাই, 3/5। তার মানে আনসারটা কত চলে আসবে, 3:5। আচ্ছা, ব্যবহার কোশ্চেনটা আমরা পড়ি। ব্যবহার কোশ্চেনটা আমাকে বলতেছে যে এক্স এর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দিল 10⁻⁻10। তারপর কি বলছে, তারপর বলতেছে প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মাত্রা বলো। আমরা কি জানি, E ইকুয়াল টু এইচ এফ। এফ মানে কি কম্পাউন্ড, এইচ মানে কি E বাই এফ। ঠিক আছে, তাহলে আমরা এইচ এর যে একক, এটা একক কি জুল, এটা একক কি সেকেন্ড ইনভার্স। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের একক কি, জুল সেকেন্ড। এখন জুলের একক কি, জুল মানে কি, জুল মানে শক্তি। আমরা কি করছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ মানে কি কৃতকাজ, ডাব্লিউ মানে কি কৃতকাজ। কৃতকাজের একক কি ছিল, জুল। আর এফ মানে কি ছিল, বল, বলের একক কি ছিল, নিউটন। আর এটা মানে কি সরণ, সরণের একক কি ছিল, মিটার। নিউটন, এটাকে যদি আমরা ভাঙতে চাই, নিউটন মানে কি, বল মানে কি ছিল, এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু আবার এফ কে যদি আমরা ভাঙতে চাই, এফ ইকুয়াল টু আমরা কি জানি, এম এ জানি। এম মানে কি, এম মানে হলো কেজি, আর এটা মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তাহলে এখানে আমরা যে এফ এর একক সেটা কি পাবো, নিউটন। তার মানে নিউটন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কেজি মিটার বা সেকেন্ড স্কোয়ার, আর এখানে আছে কি মিটার। তাহলে কি আসলো আলটিমেটলি এককটা, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এখন আমার কাছে এখানে কি চেয়েছে, এখানে কিন্তু আমার কাছে মাত্রা চেয়েছে, কি চেয়েছে, মাত্রা। কেজির জন্য আমাদের যে মাত্রা সেটাকে বলা পেরেন, আর মিটার বা সরণ সেটার জন্য মাত্রা কি, এল স্কোয়ার, আর সেকেন্ড এটার জন্য মাত্রা কি, 1/T/2। তাহলে এখানে কি চলে আসলো, m/L²T/2। তারপর কি বলছে, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোর তড়িৎ ক্রিয়ায় আপতিত একটি ফোটনের সাথে কয়টি ইলেকট্রনের সংঘর্ষ হয়, একটি। তারপর কি বলছে, একটি মহাশূন্য যানে কত বেগে ভ্রমণ করলে মহাশূন্য একদিন অতিবাহিত হতে হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। পৃথিবীতে 2 দিন, পৃথিবীতে যেটা যে সময়টা সেটাকে আমরা বলতেছি কি টি, এটাকে আমরা 3 দিন দেখি, কত 2 দিন। আর এখানে মহাশূন্যে যে সময়টা সেটাকে আমরা বলি টি নট, সেটা হলো 1 দিন। আচ্ছা, আমরা এমসিকিউর জন্য হয়তো ইজিলি বলতেছি, বাট সিকিউতে তো অলমোস্ট আমরা বুঝে নেব, তো এটা তো সবচেয়ে চোরা বুদ্ধি।
তো এইভাবে আমরা বুঝে নিই যে পৃথিবীতে যেটা সেটা হয় টি, আর মহাশূন্যে যেটা সেটা হলো টি নট। এবার ফর্মুলাটা দাও, তোমার কাছে বেগ চেয়েছে মানে ভি চেয়েছে, ভি ইকুয়াল টু হোয়াট এটা চেয়েছে, টি ইকুয়াল টু টি নট অথবা 1 মাইনাস ভি স্কয়ার বাই টি সি স্কয়ার। এখন দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে অথবা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এখানে লেখা যায় টি নট বাই টি। তাহলে এখানে আমার যেটা চলে আসে সেটা হলো 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার টি নট স্কয়ার বাই টি স্কয়ার। তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস টি নট বাই টি স্কয়ার। তাহলে এখানে আমার ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু চলে আসবে 1 মাইনাস টি নট বাই টি হোল স্কয়ার, এদিকে একটা আমরা রুট দিয়ে দেবো আর এখানে একটা সি স্কয়ার আমাদের কি হবে, তারপর আমাদের কি চলে আসলো, তাহলে তারপর আমাদের চলে আসলো ভি ইকুয়াল টু 1 মাইনাস টি নট বাই টি হোল স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে অতএব ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু হবে দুটো বা 1 মাইনাস টি নট বাই টি সি। টি নটের ভ্যালু কত, টি নটের ভ্যালু 1 আর টি এর ভ্যালু কত 2, এটা হলো স্কয়ার ইনটু সি। তাহলে এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 1 মাইনাস 1 বাই 4 সি। তাহলে আলটিমেটলি ভি ইকুয়াল টু কত চলে আসবে, ভি ইকুয়াল টু চলে আসবে রুট ওভার 3 বাই 2 সি, রুট ওভার 3 বাই 2 সি এর ভ্যালু কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা ইকুয়াল টু কত চলে আসবে 2.59 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা কি বলছে, এক্স রে উৎপাদনের ক্ষেত্রে ক্যাথোড পাত হিসাবে কোনটি ব্যবহৃত হয়, পটাশিয়াম। আবার কি বলছে, বলতেছে একটি ধাতব পৃষ্ঠে নিশ্চিত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে, মানে ভি ম্যাক্স কত হলে যে নির্গৃহীত বিভব মানে ভি ইকুয়াল টু 0.96 ভোল্ট হবে। তাহলে আমরা কি জানি, ই ভি ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। তাহলে এখানে তোমার যেটা আসে সেটা হলো ভি ম্যাক্স ইকুয়াল টু কত চলে আসে, ভি ম্যাক্স ইকুয়াল টু চলে আসে 2 EV বাই এম একটা রুট। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু কত, ভি ম্যাক্স ইকুয়াল টু 2 EV, 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনের যে চার্জ সেটা। আর বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য হলো 0.96 বাই এম এর ভ্যালু কত, এম মানে হলো ইলেকট্রনের বল 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 এত কেজি। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু কত চলে আসে, ভি ম্যাক্স ইকুয়াল টু আমাদের যে ভ্যালুটা সেই ভ্যালুটা চলে আসলো 5.81 into 10 to the power 5 meter per second. তো ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত নিচের কার্বলিখে মাইকেলসন মোল্ডি। আচ্ছা তারপর কি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে আর বলতেছে সূচন কম্পাঙ্ক কত। গ্রাফে কি কার ভ্যালু দেওয়া আছে, এই যে গ্রাফে এই এফ এর ভ্যালু দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর কি ই কে ম্যাক্স, তার মানে 1.2 ইলেকট্রোভোল্ট, এটা মানে কি ই কে ম্যাক্স। আর আমরা ফর্মুলা কি জানি, আপতিত শক্তি ইকুয়াল টু কার্যপেক্ষক প্লাস ই কে ম্যাক্স গতিশক্তি সর্বোচ্চ। তাহলে তোমার যে কার্যপেক্ষক সেটা ইকুয়াল টু কি হবে, ই মাইনাস ই কে ম্যাক্স phi equal to h f naught e minus e k max f naught equal to e minus e k max by h, e মানে কি h nu, h এর ভ্যালু কত, h এর ভ্যালু হলো 6.623 into 10 to the power minus 34। আর নিউ মানে কি, নিউ মানে কম্পাঙ্ক, নিউ মানে কি তোমার কম্পাঙ্ক, নিউ মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্কের ভ্যালু কত দেওয়া আছে 5 into 10 to the power 15 মাইনাস। আর সর্বোচ্চ গতিশক্তি সেটা কত, সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে 1.2 ইলেকট্রোভোল্ট, 1.2 আর 1 ইলেকট্রোভোল্ট মানে 1.6 into 10 to the power minus 19 জুল।
আর এইচ এর মান কত 6.623 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তাহলে আলটিমেটলি আমাদের যেই অ্যান্সারটা, সেই অ্যান্সারটা চলে আসবে 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ। তারপর বলছে উদ্দীপকের ফটোতরঙ্গকে ধাতব পৃষ্ঠে 1000 আনুষ্ঠানিক তরঙ্গদৈর্ঘ্য আপতিত হলে কি হবে? তো আমরা জানি সূচন কম্পাঙ্ক, সূচন যে তরঙ্গ, আমরা জানি সূচন যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটাকে আমরা ল্যামডা নট বলি। আর সূচন তরঙ্গ দৈর্ঘ্য যদি আপতিত তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হয়, আপতিত তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হয়, তাহলে তোমার ইলেকট্রন নির্গত হবে, অন্যথায় ইলেকট্রন নির্গত হবে না। তাহলে এখন খেয়াল করো, এখন আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিই। দেখো আমরা সূচন যে কম্পাঙ্ক সেটা কত পাইছি, এফ নট ইকুয়াল টু কত পাইছি, এফ নট ইকুয়াল টু পাইছি 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ। তো এখন আমরা কি জানি, আমরা জানি সি ইকুয়াল টু এফ নট ল্যামডা নট। তাহলে ল্যামডা নট কত আসে, সি বাই এফ নট। সি এর ভ্যালু কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর এফ নট এর ভ্যালু কত 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 15। তাহলে যে আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা আমাদের কত চলে আসে, সেটা আমাদের চলে আসে 638 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তো আমরা যদি এটা আর্মস্ট্রং হিসাব করি এটা হলো 638 আর্মস্ট্রং, তাহলে 638 আর্মস্ট্রং চলে আসে। তাহলে দেখা যাইতেছে যে এখানে সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়ে যেতেছে। আমরা দেখা যাইতেছে সূচন, এখানে সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য বেশি যেহেতু। তারপরে কোশ্চেনটা খেয়াল করো, বলতেছে কোন কণার ভর শূন্য? আমরা জানি ফোটন কণার ভর শূন্য, ফোটন কণার ভর শূন্য, কিন্তু এখানে কি কোনো ফোটন আছে? ফোটন দেওয়া নেই, তার মানে সঠিক উত্তর নেই। অ্যান্সার হবে ফোটন, যেহেতু ফোটন নেই তার মানে সঠিক উত্তরটা নেই। তারপর কি বলছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কোনটি? ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র এটা আমরা কোথায় পড়ছিলাম? কেমিস্ট্রিতে পড়ছিলাম। আচ্ছা, আলোর তড়িৎক্রিয়া, আপেক্ষিকতা, কৃষ্ণবস্তুর বিকিরণ, এগুলো সবগুলো আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত। কি বলছে, কোনটি আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য নয়? তার মানে আলোক তড়িৎক্রিয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো আছে এই চারটার মধ্যে তোমার কোনটা নয়, মানে কোনটা ভুল সেটা জানতে চেয়েছে। আলো এই তড়িৎক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, হ্যাঁ এটা সঠিক। তারপর বলছে ফটো ইলেকট্রন নিঃসরণের হার আপতিত আলোর কম্পাঙ্কের সমানুপাতিক, এটা ভুল, কারণ ফটো ইলেকট্রনের নিঃসরণের হার তীব্রতার সমানুপাতিক, কিন্তু এখানে বলতেছে যে কম্পাঙ্কের সমানুপাতিক, এটা তো ভুল কথা বলছে, তীব্রতার সমানুপাতিক। আবার কি বলছে, ফটো তড়িৎক্রিয়া প্রবাহ মাত্রা আলোর তীব্রতার উপর নির্ভর করে, হ্যাঁ এর প্রবাহ মাত্রা আলোর তীব্রতার উপরে নির্ভর করে। তারপর বলছে নিশ্চিত ইলেকট্রনের প্রাথমিক বেগ আলোর তীব্রতার উপর নির্ভরশীল না, প্রাথমিক বেগ মানে ভ্যালোসিটি কম্পাঙ্কের উপর নির্ভরশীল। প্রাথমিক বেগ বা যে ভ্যালোসিটিটা আছে, ইনিশিয়াল ভ্যালোসিটিটা আছে, সেটা কম্পাঙ্কের উপর নির্ভরশীল। তার মানে এখান থেকে তোমার অ্যান্সার হলো দুইটা, বি আর ডি, যে কোনো একটা দেখাবা, হয় বি দেখাবা অথবা ডি দেখাবা। আচ্ছা, তারপর কি বলছে, 6600 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পাতে আপতিত হয়, সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য এত, প্লাঙ্কের ধ্রুবক এত, আপতিত ফোটনের শক্তি কত? তাহলে কত তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত হইতেছে? 6600। আর আমরা আপতিত ফোটনের শক্তি ইকুয়াল টু আমরা কি জানি? এইচ নিউ, ইকুয়াল টু কি? সি বাই ল্যামডা। আচ্ছা, তারপর এখানে এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু দেওয়া আছে, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কত দেওয়া আছে? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। গুড। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8
ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হলো 6600 আংস্ট্রং। 6600 আংস্ট্রং মানে হলো 6600 গুণ 10⁻10 মিটার। মিটার থাকলে এখানে শক্তির একক কি হয়? জুলে হয়। এখন এখান থেকে তোমাদের যে অ্যান্সারটা চলে আসবে সেই অ্যান্সারটা চলে আসবে 3.014 ইন্টু 10⁻19 জুল। তো নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি কত? নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। আমার কাছে কিন্তু সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। যেহেতু সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে আমরা কার্যবিক্ষোভ মানে ফাই বের করতে পারবো। তো আমরা ফর্মুলা কি জানতাম যে আপতিত শক্তি ইকুয়াল টু কার্যবিক্ষোভ প্লাস কি গতিশক্তি। তাহলে এখন তোমার কি দরকার? গতিশক্তি দরকার। তার মানে ই মাইনাস কি ফাই। ই মানে কি? ই মানে হইল এইচ নিউ। এইচ নিউ মানে কি? সি বাই ল্যামডা। আর ফাই মানে কি? ফাই ইকুয়াল টু এইচ এফ নট বা মিউ নট আমরা যাই লিখি, ধরো এইচ এফ নট লিখলাম। আর এফ মানে কি? এফ মানে তো কম্পাঙ্ক। এফ দ্বারাও কম্পাঙ্ক বুঝে, নিউ দ্বারাও কম্পাঙ্ক বুঝে, আমরা যে কোনো একটা ইউজ করলেই হয়। আচ্ছা, তাহলে এফ নট কি হবে? সি বাই ল্যামডা নট। ল্যামডা নট মানে কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা কি চলে আসবে? ল্যামডা নট। তারপর এখান থেকে তোমাদের যদি এইচ সিটা কমন নিই তাহলে হলো 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই কি? ল্যামডা নট। তারপর এইচ এর ভ্যালু কত? 6.63 ইন্টু 10⁻−34। ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু তোমার যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য সেটা হলো ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে? 6600 আংস্ট্রম। 6600 ইন্টু 10⁻−10 মাইনাস ল্যামডা নট মানে কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত? 6800 আংস্ট্রম মানে 6800 গুণ 10⁻10 কত? 10। তাহলে আলটিমেটলি তোমার যে অ্যান্সারটা চলে আসবে সেই অ্যান্সারটা চলে আসবে 8.9 ইন্টু 10⁻21 জুল। আচ্ছা, তারপর কি বলছে? আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন কিসের উপর ভিত্তি করে? আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন হলো আলোক তড়িৎক্রিয়ার জন্য। ঠিক আছে, আলোক তড়িৎক্রিয়ার জন্য বা ফটো তড়িৎক্রিয়ার জন্য তোমার যেটা আছে সেটার জন্য নোবেল পাইছে। আচ্ছা, তারপর কি বলছে? ইলেকট্রনের গতিশক্তি কত? তাহলে লেখা আছে একটি ইলেকট্রন যার স্থিতিভর এত, তাহলে স্থিতি ভর মানে এম নট আমার দেওয়া আছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর বলা আছে আলোক দ্রুতির 80% দ্রুতিতে চলছে। তার মানে যে বেগটা আছে সেটা হবে আলোর বেগের 80% অফ সি। এখন বলতেছে ইলেকট্রনটির গতিশক্তি কত? ইলেকট্রনের যে গতিশক্তি আমরা জানি একটা স্থিতিশক্তি যেটাকে আমরা ই নট দ্বারা প্রকাশ করি। এই ই নটের ফর্মুলা হলো স্থিতিশক্তি এম নট সি স্কোয়ার। আর এটা ছিল গতিশক্তি। গতিশক্তি মানে কি? ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। তো এম ইকুয়াল টু আমরা কি জানি? এম ইকুয়াল টু জানি এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখন এখান থেকে তুমি কি কমন নিতে পারো? এখান থেকে এম নট কমন নিতে পারো। এম নট কমন নিলা আর এদিকে কত পাইলা? 1 মাইনাস ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হলো 80% সি। 80% সি আর নিচে একটা সি দিয়ে আমরা হোল স্কয়ার করে দিই। আর এখানে তোমার যেহেতু এম নটটা কমন নিচ্ছ -1 থাকবে, এদিকে তোমার সি স্কোয়ার থাকবে। তাহলে এখানে কত হয়ে গেল? এখানে হয়ে গেল 1 বাই রুট ওভার সি সি কাটা, তাহলে 1 মাইনাস 80% স্কোয়ার। আর এইদিকে তোমার থেকে গেল এম নট সি স্কোয়ার। তাহলে এখন তুমি যদি ভ্যালুগুলো বসায় দাও তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে কত চলে আসবে অ্যান্সারটা? তাহলে চলে আসবে রুট ওভার, আচ্ছা এখানে তো -1 হচ্ছে, রুট ওভার 1 মাইনাস 80% করলে চলে আসবে 0.8। আর এর উপরে হবে কি? হোল স্কোয়ার মাইনাস 1। আর এম নটের ভ্যালু কত? এম নটের ভ্যালু হলো 9.1 ইন্টু 10⁻31। আর সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। আলটিমেটলি আমাদের যে রেজাল্টটা চলে আসবে সেই রেজাল্টটা চলে আসবে। তো গেল এরকম আছে অ্যান্সার।
তারপর বলছে কি নিচের কোনটি ফোটনের বৈশিষ্ট্য নয়? ফোটনের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি? চার্জ আছে, এটা চার্জ নেই, ফোটনের কি নেই? কোনো চার্জ নেই। তারপরটা কি বলছে? ইলেকট্রনের নিশ্চল ভর এত এবং ইলেকট্রনটি 0.8c বেগে গতিশীল। এখানে দেওয়া আছে এম নট এর ভ্যালু 9.1 ইন্টু 10⁻31 কেজি, আর যে বেগটা আছে সেই বেগটা হলো 0.8c। এখন ইলেকট্রনটির নিশ্চল শক্তি বলে ই নট ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এম নট এর ভ্যালু কত? 9.1 ইন্টু 10⁻31 ইন্টু সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হলো সি এর ভ্যালু তো সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হলো 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। আর এখানে করলে তোমার যে অ্যান্সারটা চলে আসবে সেই অ্যান্সারটা হলো 8.19 ইন্টু 10⁻⁻14 জুল। আচ্ছা, তারপরটা কি বলছে? চলমান ভর ও নিশ্চল ভরের অনুপাত কত? তাহলে শুরুতে কোন ভর দিছে? চলমান ভর। ইলেকট্রনের চলমান ভর ও নিশ্চল ভরের অনুপাত কত? চলমান ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম, নিশ্চল ভরকে আমরা এম নট দ্বারা প্রকাশ করলাম। তাহলে যেহেতু শুরুতে চলমান ভর দিছে, তাহলে উপরে রাখবো চলমান ভর আর নিচে রাখবো নিশ্চল ভর। এখন এই যে চলমান ভর যেটা আছে সেটার ফর্মুলা কি জানি? সেটার ফর্মুলা জানি এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। নিচে আছে কি? নিচে আছে এম নট। তো এখন আমাদের কি হবে? এখন আমাদের এটা যদি আমরা করতে চাই এম নট বাই রুট ওভার ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে 0.8c, আর নিচে একটা সি উপরে হোল স্কোয়ার। এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 বাই এম নট। এম নট কাটাকাটি, তাহলে আলটিমেটলি যা চলে আসবে সেটা হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস 0.8 হোল স্কোয়ার। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেটা চলে আসবে সেটা হলো 1 বাই 3/5। এখানে চলে আসবে 3/5, তারপর একটু উঠে গেলে হয়ে যাবে কি 5/3। তার মানে এম বাই এম নট ইকুয়াল টু আমাদের অ্যান্সার চলে আসলো 5/3। অতএব এখন যদি আমরা অনুপাত বলতে চাই এম ইস টু এম নট ইকুয়াল টু 5:3। আচ্ছা, তারপর কোশ্চেনটা দেখো, খেয়াল করো। এখানে কি বলছে? বস্তুর বেগ বাড়লে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কি হবে? আমরা কি জানি? আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি চিন্তা করি এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এখানে কি হবে? এখানে তোমার যদি বেগ বৃদ্ধি পায়, এখন এল এর সাথে আমার যদি একটু সম্পর্ক করতে চাই, এল সমানুপাতিক রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যদি এই যে এইটা বৃদ্ধি পায়, যদি এটা বৃদ্ধি পায় তাহলে এটাও কি হবে? বাড়বে। এখন এটাকে আমরা কিভাবে সম্পর্ক করতে পারি? দেখো, যদি বেগ বাড়ে তার মানে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এদের ভ্যালুটা কমবে। কেমনে কমবে? কারণ হইলো ভি এর ভ্যালু যত বাড়বে এই জিনিসটা তত কি হবে? বাড়বে। তারপর 1 মাইনাস, যেহেতু এটা বাড়তেছে, 1 মাইনাস করলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে না? তার মানে ভি যত বাড়বে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই যে এই ভ্যালুটা তোমার কি হবে? কমবে। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এখন ভি যত বাড়তেছে এইটা কি করতেছে? তাহলে ভি যত বাড়তেছে, ভি বাড়লে এই পুরা টার্মটা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই পুরো টার্মটা কি হয়ে যেতেছে? কমে যাচ্ছে। এটা কমে যাওয়া মানে কি? দৈর্ঘ্য কমে যাওয়া। তার মানে এটা কি হবে? দৈর্ঘ্য হ্রাস। কারণ ভরের ক্ষেত্রে যদি চিন্তা করি, ভরের ফর্মুলাটা কি ছিল? এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন খেয়াল করো, এইটা যত কমবে এইটা কি হবে? তত বাড়বে। তার মানে ভর কি পাবে? বৃদ্ধি পাবে। সময়ের ক্ষেত্রে কি? সময়ের ক্ষেত্রে হবে টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে এইটা যত কমবে টি তত বাড়বে, মানে কাল দীর্ঘায়ন হবে। কিন্তু এখানে কি লেখা আছে? সময় হ্রাস পাবে, মূল কথা। তাহলে কোনটা সঠিক? 1 ও 3। তারপর কি বলছে? ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের শক্তি ধাতুর কার্যা অপেক্ষকের চেয়ে বেশি হতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হতে হবে। হ্যাঁ, সূচন কম্পাঙ্ক থেকে বেশি হতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হতে হবে। ঠিক আছে? এই যে কম্পাঙ্ক হতে হবে সূচন কম্পাঙ্ক থেকে বেশি,
আর তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম, যে কোনো একটা মনে রাখলে, কারণ কি এরা তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ পড়ছো না তুমি এফ ইকুয়াল টু কম্পাঙ্ক ইকুয়াল টু সি বাই ল্যামডা বা মিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, যেটাই বলি। তো এখানে দেখা যাইতেছে যে এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই একটা যদি ম্যাক্সিমাম হয় আর একটা কি হতে হবে, মিনিমাম হতে হবে। যেমন এই যে এটা বলছে সূচন কম্পাঙ্ক থেকে কি হতে হবে, বেশি হইতে হবে, আর তাহলে কি হবে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কি হতে হবে, কম হইতে হবে। আচ্ছা, আবার কি বলছে, তারপর বলছে একজন নভোচারীর নিকট 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড, এই ভালো মতো বুঝবা, এই কোশ্চেনটা খুবই শুদ্ধ। বলতেছে একজন নভোচারীর নিকট 10 মিটার দৈর্ঘ্যের, তার মানে তোমার 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 9.29 মিটার অপেক্ষা কম মনে হলো। তার মানে এখানে এল নট হবে 10 মিটার, আর তার কি মনে হলো, এই 10 মিটার দৈর্ঘ্যের যে দণ্ডটা আছে সেটা তার কাছে মনে হয়েছে 9.29 মিটার। তার মানে এটা কি হবে, এটা হলো তোমার সেই আপেক্ষিক দৈর্ঘ্যটা, সেটা হলো 9.29 মিটারের কি হবে, কম হবে। তার মানে আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা কিন্তু জানি এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে তার কি মনে হলো, তার মনে হইলো এটা 9.29 এর কম। তাহলে এইভাবে লিখতে হবে এল ইকুয়াল এল গ্রেটার দেন এল নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এইভাবে কেন দিলাম, কারণ এখানে তোমার যে 10 মিটার দৈর্ঘ্য আছে, সেই 10 মিটার দৈর্ঘ্যের জন্য তোমার তার কাছে মনে হচ্ছে এটা 9.29 এর কম। তো তার মানে এই যে যেহেতু এটা কম, তার মানে 9.29টা কি হবে, এদের চেয়ে বেশি হবে। এই ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো তার চেয়ে 9.29টা কি বেশি। আর 9.29টা কোন দৈর্ঘ্য, 9.29 এটা কি, ওই যে তোমার আপেক্ষিক দৈর্ঘ্যটা, তাহলে আপেক্ষিকটা এই যে এই পাশে লিখলাম, ঠিক আছে, আপেক্ষিকটা, কারণ এই এল বলতে তো আপেক্ষিক মানে সাপেক্ষ দৈর্ঘ্যটা বুঝে যায়। তাইলে এখানে আমরা যেটা করব সেটা হইল, তাহলে আমরা এল এর ভ্যালু কত, 9.29, আর এখানে এটা এই পুরো ক্যালকুলেশন করলে হবে 9.29 এর চেয়ে কম। তার মানে 9.29টা বেশি, তাই 9.29 এর দিকে গ্রেটার দ্যান সাইন। এল নট এর ভ্যালু কত, 10, আর রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কত এখানে বলছে, ভেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। আচ্ছা ঠিক আছে, ভি এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে, স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, এখান থেকে রুট ওভার এখান থেকে এই 10টা এই পাশে গুণাকার আছে, আমরা উভয় পক্ষে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে তোমার যেমন আছে তেমনই থাকবে। উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিলাম, আর এইটাকে তোমার করলে চলে আসবে 0.929, আর যেহেতু উভয় পক্ষে স্কোয়ার করে দিচ্ছে এরকম হয়ে গেল। আবার কি করে দেব, এখন আমরা একটা কাজ করে দিই, যে উভয় পক্ষে -1 দ্বারা বিয়োগ করে দিলাম, আর তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তারপর উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম। উভয় পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি হয়ে যায়, তোমার অসমতার ক্ষেত্রে কি হয়ে যায়, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এই দিকে হবে মাইনাসটা গুণ করে দিলে চলে আসবে এরকম আর সি স্কয়ারটা ওই পাশে চলে যাবে। তখন কি করে দিবে, ওই পক্ষে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে কত হয়ে যাবে, ওই পক্ষে রুট করে দিলে এই যে রুট হলো এরকম চলে যাবে, স্কয়ার, আর উপরে সি এর রুট হয়ে গেলে সি এখানে হয়ে যাবে 0.37 কি হইলো, তাহলে কি দাঁড়াইলো, যে নভোযানের যেটা বললো যে 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড 9.29 মিটার অপেক্ষা কম হবে। যদি কম মনে হয় তাহলে তার বেগটা কি হইতে হবে, তার বেগটা 0.37 সি থেকে বড় হইতে হবে। বেগটা কি হইতে হবে, 0.37 সি থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। আশা করি বুঝা গেছে। তাহলে কি বলছে, আপতিত রশ্মির কম্পাঙ্ক স্থির হলে পর্টতড়িতের প্রবাহ মাত্রা বনাম আলোর তীব্রতার কোন দিকটি সঠিক। মনে রাখবা, প্রবাহ
আর আলোর তীব্রতা এরা সমানুপাতিক সম্পর্ক। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, দেখো প্রবাহকে কোন অক্ষে বসেছে, ওয়াই অক্ষে, আর এটাকে বসাবো এক্স, তাহলে এই সমানুপাতিক চিহ্নটা ধ্রুবকটা সেটা কি হবে, ঢাল হবে, তাহলে ওয়াই হবে। এবার কি বলছে, আপেক্ষিক তত্ত্ব কার্যকর হয় এমন বেগের কণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? যদি বেগ বেশি হয়, ভর বেশি হবে। একটু আগে তো দেখলাম, একটু আগে দেখলাম না আমরা, এই যে বেগ যদি বেশি হয় তাহলে এই পুরো টার্মটা কমে যায়, এই পুরো টার্মটা কমে গেলে তোমার ভরটা কি যাবে, বেড়ে যাবে। আচ্ছা, তারপর কি বলছে, নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হবে নিচের কোন ধাতু থেকে সর্বাপেক্ষা কম শক্তি ইলেকট্রন বের হতে হবে? এটা কোনটা, অ্যালুমিনিয়াম। কারণ অ্যালুমিনিয়ামের যে এই চারটার মধ্যে অ্যালুমিনিয়ামের কার্যবিক্রিয়াটা সবচেয়ে কম, তাই এখান থেকে কম শক্তির ইলেকট্রনটা নির্গত হয়েছে। এটা একটা মুখস্থের মতো, এটা তো তেমন একটা নেই। আচ্ছা, তারপর কি বলছে, যদি উদ্দীপকের এসি এর দুই প্রান্তে নির্বৃত বিভব ভিন্নট হলে এসি এর দুই প্রান্তে এই যে এ ও সি, এসি দুই প্রান্তে নির্বৃত বিভব ভিন্নট হলে, এই দুই প্রান্তে যে বিভব, সেই বিভবটা যদি তোমার ভিন্নট হয়, ভিন্নট হলে ফটো ইলেকট্রন খুব ধীরে চলবে, ফটো ইলেকট্রন গতিশক্তি বিভব, তো ফটো প্রবাহ কি হবে, আই শূন্য হবে। হ্যাঁ, ভি নট মানে কি, স্টপিং ভোল্টেজ। তার মানে তোমার এখানে যে স্টপিং ভোল্টেজ, সেই ভোল্টেজের কারণে তোমার ফটো তড়িৎ কোনো প্রবাহ হবে না। যেহেতু প্রবাহ হবে না, তার মানে ফটো তড়িৎ প্রবাহ কি হবে, শূন্য হবে। কারণ এই যে ভি নট যেটা বললো, সেটা মানে কি, স্টপিং ভোল্টেজটা তোমার ভোল্টেজটা স্টপ করে দিয়েছে। যেহেতু ভোল্টেজটা স্টপ হয়ে গেছে, তার মানে তোমার যে নির্মিত বিভব, এখানে এটার জন্য কি হবে না, কোনো প্রবাহ হবে না। কিন্তু কোনো প্রভাব হচ্ছে না, তার মানে পটতড়িৎ প্রবাহ কি হবে, শূন্য হবে। আপেক্ষিক তত্ত্বীয় হিসাবে একটি প্রোটনের রৈখিক ভরবেগ হলো, রৈখিক ভরবেগ কি, দেখো রৈখিক ভরবেগ যেটা ছিল পি ইকুয়াল টু পি বাই সি। হ্যাঁ, পি ইকুয়াল টু পি বাই সি আর সি কিভাবে, যদি তোমার যে স্থির ভর, সেই স্থির ভর যদি তোমার জিরো হয়, তাহলে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা ছিল এরকম, ই স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 পি সি স্কোয়ার, মানে পি স্কোয়ার সি স্কোয়ার। এখন খেয়াল করো, ই স্কোয়ার এটা কি, এটা যদি জিরো হয় তাহলে সি টু দি পাওয়ার 4 প্লাস পি সি স্কোয়ার, এরকম একটা আমরা পড়াইছি মানে স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। অতএব পি ইকুয়াল টু কি, ই বাই সি আসে, রুট করে দিবা উভয় পক্ষে, তাহলে ই বাই সি আসবে, এটা সঠিক। তারপর কি লিখছে, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। হ্যাঁ, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা কিভাবে, কারণ কি পি ইকুয়াল টু কি হবে, এইচ সি বাই ল্যামডা। এই যে ই মানে কি, ই মানে হলো এইচ সি বাই ল্যামডা, এখানে সি সি কাটা, তাহলে আলটিমেটলি এইচ বাই ল্যামডা। তোর কি লিখছে, এইচ এফ বাই সি, তাহলে পি ইকুয়াল টু কি, এ ই ইকুয়াল টু কি, এইচ এফ না এইচ এফ বাই সি। তারপর সেই কোশ্চেনটা খেয়াল করো, তারপর বলছে কোন পদার্থের কার্যপেক্ষক 4 ইলেকট্রন, মানে আই এর ভ্যালু হলো 4 ইলেকট্রন, আর যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপাতত করলে ফোটো ইলেকট্রন নির্গত হয় তা নির্ণয় করো। মানে আসলে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আসলে সূচক কম্পাঙ্ক বুঝেছে, মানে ল্যামডা নট বের করতে বলছে, তুমি তো জানো পাই নট, এটাকে পাই নট দিলাম এইচ সি বাই ল্যামডা নট, তাহলে এখানে ল্যামডা নট ইকুয়াল টু কি হবে, এইচ সি বাই পাই নট। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু দেওয়া নাই, তার মানে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এটা ধরবা। আর সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ফাই নটের ভ্যালু কত দেওয়া আছে, 4 ইলেকট্রোভোল্ট, কিন্তু এগুলো সবগুলোকে এসআই ইউনিটে, তাহলে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান কি জানো, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে তোমার এই জিনিসটা তোমার কিসে চলে আসলো, এই জিনিসটা তোমার এসআই 310.59 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, এখানে চলে আসবে 3.59 মিটার থেকে ন্যানোমিটার নিয়ে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করবো, ন্যানোমিটার 300, এখানে কি এরকম কিছু আছে, এরকম কিছু নাই, 310 আছে, অ্যান্সার হবে 310। তারপর কি বলছে, কোন কণার মোট শক্তি নিশ্চল অবস্থা শক্তির দ্বিগুণ হলে কণাটির বেগ কত? মোট শক্তি মানে কি, মোট শক্তি মানে হবে ইটি, ইটি হলো মোট শক্তি হবে নিশ্চল অবস্থার শক্তির কত গুণ, দ্বিগুণ। নিশ্চল অবস্থার শক্তি, নিশ্চল অবস্থা মানে ই নট, শক্তি কত গুণ, দ্বিগুণ। আর তোমার যে ইটি মানে মোট শক্তি, সেটাকে আমরা কি বলি, এমসি স্কোয়ার, এটা
আর যে স্থিতি শক্তি সেটা হলো এম নট সি স্কোয়ার কাটা, তোমার কত চলে আসলো এম বাই এম নট ইকুয়াল টু 2। এখন এখন এখানে কি বলছে, তাহলে কণাটির বেগ কত, মানে ভি এর ভ্যালু চাইছে। তাহলে এম ইকুয়াল কি জানো, এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার, আর নিচে এই পাশে আছে তোমার এম নট, এটা ইকুয়াল টু কত 2। আলটিমেটলি এখানে কত চলে আসবে, আলটিমেটলি এম নট কাটা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হলো 2। এখান থেকে আমরা যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে কত চলে আসবে 4। এখানে 4 চলে আসলো। এখানে 4 চলে আসার পর এখানে কি হবে, এখানে চলে আসবে 1/4 ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আলটিমেটলি তোমার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস 1/4, এখানে ভি ইকুয়াল টু চলে আসবে, ভি ইকুয়াল টু চলে আসবে 3/4 সি স্কোয়ার, অর্থাৎ ভি ইকুয়াল টু চলে আসবে, রুট করে দিবা, রুট ওভার 3/4 সি, অর্থাৎ রুট 3/2 সি। 3 নম্বরটা আছে। তারপর কি বলছে, ফোটনের ভরবেগ কত, ফোটনের ভরবেগ সেটা হলো পি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ সি বাই ল্যামডা এরকম কিছু আছে, হ্যাঁ আছে, একটু আগে দেখেছিলাম যেটা ফোটনের ভরবেগ। আচ্ছা, তাহলে কি বলছে আলোক তীব্রতা নির্ভর করে কিসের উপর, আলোক তীব্রতা নির্ভর করে বিস্তারের উপর। যে এটা হলো চ্যাপ্টার 7 এর এমসিকিউ, এখানে মনে চলে আসছে আই সমানুপাতিক এ স্কয়ার। তারপর এটা দেখো, তারপর বলতেছে নির্বৃত্ত বিভব ও আপতিত আলোর কম্পাঙ্কের সঠিক লেখচিত্র কোনটা। একটু আগে আমরা পড়ছিলাম আর কি, একটু আগে বুঝতে পারবো না, নির্বৃত্ত বিভব আর আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক, এরা সমানুপাতিক সম্পর্ক। এদের সম্পর্ক কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, এদের সমানুপাতিক সম্পর্ক। এখন খেয়াল করো, নির্বৃত্ত বিভব এটা কোন অক্ষে বসেছে, ওয়াই অক্ষে, এটা এম হয়ে যাবে আর এটা হয়ে যাবে এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে কি বলতেছে এ ও বি দুইটি ধাতু, এ ধাতুটির ভর 100 গ্রাম, এ ধাতুটির ভর 100 গ্রাম এবং এপি এত বেগে চলতেছে, বি ধাতুটির কার্যকর এত, নিশ্চয় শক্তি এত। খেয়াল করো, এ ধাতুটির ক্ষেত্রে নিশ্চয় শক্তি এত। এখন এ ধাতুর জন্য আমরা যদি নিশ্চয় শক্তি বাই করতে চাই, ই নট এ ইকুয়াল টু কি এম নট এ সি স্কোয়ার। এখন এর যে ভর, এই ভর কত 100 গ্রাম, 100কে আমরা কেজিতে নিলাম, কেজিতে নিলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, আর সি এর ভ্যালু কত 3 × 10⁸ হোল স্কোয়ার। তার আলটিমেটলি এখানে এর যে নিশ্চয় শক্তি সেটা চলে আসতেছে আমাদের 9 × 10⁻15 জুল। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বলছে, আপেক্ষিক গতিশক্তি, ও আপেক্ষিক গতিশক্তি মানে কি, পি কে ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কোয়ার। তখন এম মানে কি, এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখন এই যে এখানে বেগ দেওয়া আছে, বেগ কত 1.8 × 10⁸, এখানে বসায় দাও, এম নটটা তুমি কমন নাও, এম নটটা কমন নিলে এখানে চলে আসবে, আর এখানে বেগের ভ্যালুটা আমরা বসাই দিই, বেগের ভ্যালুটা তাহলে কত, বেগের আসলেটা হলো 1.8 × 10⁻, কত 10⁸, আর সি এর ভ্যালু কত 3 × 10⁸, কত প্লাস মাইনাস কত 1, কত সি স্কোয়ার। এম নট কত 100 × 10⁻³ কেজিতে। আর এখানে আমরা যদি কাটাকাটি করতে চাই, তারপর এই 10⁸ কাটা 1/√1 মাইনাস 1.8 1, আর এখানে সি এর ভ্যালু কত 3 × 10⁸ হোল স্কোয়ার। আলটিমেটলি কত চলে আসবে, আলটিমেটলি তোমার চলে আসবে হলো, এখানে যদি আমরা হিসাব প্রকাশ করি তাহলে চলে আসবে 2.25 10⁻15। তারপর কি বলছে, যদি তোমার বেগকে অর্ধেক করা হয়, ভর অর্ধেক হবে, দেখি আমরা খেয়াল করি
খেয়াল করে m = m0 √1 - v²/p c²। এইটা ছিল ধরো নর্মাল যখন ছিল কোনো বেগকে অর্ধেক করে। তারপর কি হয়ে গেছে, তারপর এখন আমরা বেগকে অর্ধেক করে দেখবো যে এখানে এইটা বেগ অর্ধেক করলে ভর অর্ধেক হয় কিনা। এখন আমরা ইউজ করবো m = m0 √1 - এখন তোমার বেগের জায়গায় তুমি ইউজ করবা কত, বেগের জায়গায় যেটা ইউজ করলো v'/c²। যেহেতু প্রশ্নে বলে দিছে তোমার বেগকে করে দিতে হবে অর্ধেক, তাহলে v' v/2। আলটিমেটলি তাহলে তোমার এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে m/m0, এটা চলে আসবে দিয়ে 1/√1 - v/2/c²। বেগের ভ্যালু কত, বেগের ভ্যালু তোমার দেওয়া আছে v/2c। এখন এই যে এখানে যে v, সেই v এর ভ্যালু কত ভাই, সেই v এর ভ্যালু কিন্তু তোমার দেওয়া আছে 1 - v এর ভ্যালু দেওয়া আছে 1.8 × 10⁸, আর c এর ভ্যালু তো আমরা জানি 3 × 10⁸। আলটিমেটলি এখানে তোমাদের যেটা চলে আসবে সেটা চলে আসবে m/m0। এর পুরো যদি ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশন কিন্তু আমার চলে আসবে 1.005। তাহলে তোমার m = কত চলে আসলো, 1.005 m0। এটা কিন্তু তোমার কি হচ্ছে, ভরের দ্বিগুণ, ভরের অর্ধেক হয় না, এটা হচ্ছে 1.005 গুণ, তার মানে এটা ভুল। তার মানে কত সঠিক, একক ভুল। হচ্ছে সূচন কম্পাঙ্কে আপতিত আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কি হয় যদি সূচন কম্পাঙ্কে আপতিত হয়। খেয়াল করো আমরা কি জানি যে E = phi + EK। এখন দেখো খেয়াল করো, যদি সূচন কম্পাঙ্কে আপতিত হয় তার মানে এই পুরো আপতিত শক্তিটা তোমার এই যে কার্যাপেক্ষকে কনভার্ট হয়ে যাবে, গতিশক্তিতে কনভার্ট হওয়ার জন্য কোনো শক্তি থাকবে না, সেজন্য গতিশক্তির ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে আপতিত শক্তি যদি 12 জুল হয়, ধরো কার্যাপেক্ষক 9 জুল, তাহলে বাকি 3 জুল পাবে গতিশক্তি। কিন্তু এখন তুমি কি করলা, এখন তুমি আপতিত শক্তি করে দিলা 9 জুল, তাহলে তো সূচন কম্পাঙ্কের জন্য তোমার যে কার্যাপেক্ষক তার জন্য লাগবে 9 জুল, তো বাকি তো কোনো শক্তি অবশিষ্ট থাকলো না, যার কারণে সে গতিশক্তিতে কনভার্ট হইতে পারবে। তো সেই জন্য তোমার এটা গতিশক্তিটা কত হয়ে যায়, 0 হয়ে যায় বা 0 হয়ে যায়। আবার কি বলছে, একটি প্রোটনের গতিশক্তি m0 c² এর সমান হলে ভরবেগ কত। তাহলে যে প্রোটন আছে সেই প্রোটনের গতিশক্তি কত বলা আছে, প্রোটনের গতিশক্তি বলা আছে তোমার m0 c²। তাহলে প্রোটনের যে গতিশক্তি সেটা বলা আছে m0 c²। আমরা জানি তোমার মোট শক্তি = ভরবেগের সাথে মোট শক্তি একটা সম্পর্ক আছে না, m0² c⁴ প্লাস p² c²। এখন মোট শক্তি মানে কি, EK প্লাস গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এখন দেখো EK এটার ভ্যালু কত বলা আছে, m0 c²। আর তোমরা যে E0 এটা স্থিতিশক্তি তো জানো কত, m0 c² হোল স্কয়ার। আচ্ছা এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে 2m0 স্কয়ার c⁴ প্লাস p² c²। এখান থেকে যদি হিসাব নিকাশ করি 4m0 স্কয়ার c⁴ m0 স্কয়ার c⁴ প্লাস p² c²। এখান থেকে হিসাব নিকাশ করলে এইটা যদি এই পাশে ছিল তাহলে 3m0 স্কয়ার c⁴ p² c²। আলটিমেটলি আমাদের c² যদি একটা কাটা যায় তাহলে p² 3m0 স্কয়ার c²। তাহলে p কত থাকে, p থাকে 3m0 c। আচ্ছা আবার কি হচ্ছে, ফোটনের দ্বারা সংঘর্ষের পর একটি ফোটো ইলেকট্রনের নিঃসরণের সময় প্রায় কত, নিঃসরণ সময় প্রায় 10⁻⁵। তারপর কোশ্চেনটা খেয়াল করো, বলতেছে আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত বিকিরণের কম্পাঙ্কের সঙ্গে নির্বৃত বিভবের সম্পর্ক কেন। তো একটু আগে তো আমরা দেখছিলাম যে আপতিত আলোর সাথে নির্বৃত বিভবের সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, তাই এত ইজি একটা গ্রাফটা চলে আসছে। কিন্তু এখানে
যে অপশন গুলো ছিল সেটা মূল বিন্দুগামী ছিল, এরকম ছিল, তাই আর কি আমাদের ইজিলি হয়ে গেছে, সমানুপাতিক সম্পর্ক দিয়ে হয়ে গেছে। কিন্তু এখন এখানে কিন্তু ওরকম মূল বিন্দুগামী কোনো গ্রাফ নাই সরলরেখার গ্রাফ, এটা তো জানি সরলরেখার একটা সম্পর্ক হবে, সরলরেখার গ্রাফ আছে দুইটা, হয় এ নাইলে বি হবে। এখন এটা কিভাবে আমরা সলভ করতে পারি, চলো সেটা আমরা দেখি। তো আমরা কি জানি, আমরা জানি যে নির্বৃত্তি বিভব ই ভি নট ইকুয়াল টু ই কে, মানে গতিশক্তির একটা সম্পর্ক আছে, গতি হাফ এম ভি স্কয়ার, এটা সম্পর্ক। এবং আরেকটা কি জানো তুমি, আপাতিত শক্তি ইকুয়াল টু কার্যসাপেক্ষ প্লাস ই কে। এখন খেয়াল করো, এখন আপাতিত শক্তি এটাকে আমরা লিখতেছি এইচ মিউ, আর এটা মানে হলো এইচ মিউ নট, আর এইটা মানে কি ই কে মানে হলো তোমার ই ভি নট। যে ই ভি নট এটা তুমি বসেছো কোন অক্ষে, এটা বসেছো তুমি ওয়াই অক্ষে, তাহলে এভাবে রাখতে হবে, ঠিক আছে। এইচ বাই ই মিউ নট, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন খেয়াল করো, এখন তোমার কি হচ্ছে, এখন তোমার কি এটাকে তুমি কোন অক্ষে বসেছো, এটাকে বসেছো তুমি ওয়াই অক্ষে, এইটাকে বসেছো তুমি এক্স অক্ষে, তাহলে এটা এম এক্স, এটা হবে কি মাইনাস। এখন খেয়াল করো, আমরা যে কোনো একটা গ্রাফ নিয়ে চিন্তা করি, আমরা ধরো এই গ্রাফটা নিয়ে চিন্তা করো, এই পয়েন্টটার কথা যদি আমরা চিন্তা করি, গ্রাফটা এরকম আছে তাই না, এই পয়েন্টটার কথা যদি চিন্তা করি, এই পয়েন্টে তোমার কি শূন্য হয়, ওয়াই শূন্য হয়, মানে কোটি শূন্য, এই পয়েন্টে এক্স এর একটা মান আছে, এই পয়েন্টে কিন্তু কোটির ভ্যালু কি শূন্য। ধরে নিলাম আমরা ভি নটের ভ্যালু শূন্য, মানে ওয়াই এর ভ্যালু শূন্য, ওয়াই মানে তো ভি নটের ভ্যালু শূন্য। এই শূন্য হলে কি হবে, ভি নটের ভ্যালু শূন্য, তাহলে এইচ বাই ই মিউ, এইচ বাই ই মিউ নট, তাহলে আলটিমেটলি তোমার চলে আসবে মিউ ইকুয়াল টু কি মিউ নট। তার মানে আর মিউকে তুমি কি বলছো, এক্স অক্ষে বসেছো, তাহলে এক্স ইকুয়াল টু কি চলে আসছে, সি চলে আসছে। তার মানে যখন ওয়াই এর ভ্যালুটা তোমার শূন্য হইতেছে, তখন এক্স এর একটা মান থাকতেছে, তার মানে এই বরাবর গ্রাফটা যাবে, এই যে সিটা হবে এই বরাবর। এখন তুমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করো, তোমার প্রশ্ন থাকতে পারে ভাই এই বরাবর হইল না কেন, যদি এই পয়েন্টের কথা চিন্তা করি তাহলে দেখি কি আসে। এখন আমরা চিন্তা করতেছি যদি এক্স এর মান শূন্য হয় তাহলে কেমন হয়, এক্স এর মান শূন্য মানে তোমার মিউর ভ্যালুটা হবে শূন্য, মিউর ভ্যালুটা যদি তোমার শূন্য হয় তাহলে কি হয়, তাহলে ভি নটের মতো থাকলো, মিউর ভ্যালু শূন্য, তাহলে শূন্য এইচ বাই ই মিউ নট, তাহলে ভি নট ইকুয়াল টু মাইনাস এইচ বাই ই মিউ নট আসতেছে, মানে মাইনাস এইচ বাই ই। তাহলে যদি ভি নটটা শূন্য হয় তাহলে তোমার কত আসতেছে, মাইনাস এইচ বাই ই। সেই গ্রাফটা হতে হবে কি এরকম, এটা কি কখন হবে, এই যে এখানে হবে, কিভাবে দেখো, এখানে এটা সম্ভব কিভাবে, এই যে এইভাবে বর্ধিত করবা, এই গ্রাফটা কিন্তু এই যে এই ভ্যালুটা কিন্তু এই গ্রাফটাই আসবে, কিভাবে, এভাবে বর্ধিত করবে, এভাবে বর্ধিত করলে যে এখান থেকে এতটুকু হয়ে যাবে তোমার এইচ বাই ই মিউ নট, বুঝতে পারছো। গ্রাফের কোনটা সঠিক, এটা সঠিক, এটা কিন্তু সঠিক না। এক্স রে একক কোনটা, রঞ্জিন। আচ্ছা এখানে তারপরে কোশ্চেনটা হইল মাধ্যমের পরিবর্তন হলে বৈশিষ্ট্যের কি পরিবর্তন হবে, মাধ্যমের পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্যের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে যদি তোমার উৎস সেম থাকে, কম্পাঙ্ক সেম থাকবে, কম্পাঙ্ক যদি সেম থাকে বর্ণ সেম থাকবে, তো আসলে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়। আবার কি বলছে, একটি ইলেকট্রনের 0.8 বেগে গতিশীল হলে এর চলমান ভর কত, এর চলমান ভর কত, ইলেকট্রনের নিশ্চল ভর এত। তাহলে আমরা কি জানি, আমরা জানি m ইকুয়াল টু m নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে m নট চলমান নিশ্চল যে ভর সেটা কত, সেটা হলো 9.1 ইনটু 10 মাইনাস 31 রুট ওভার 1 মাইনাস v এর ভ্যালু কত, v এর ভ্যালু হলো 0.8c, মানে এটা c হোল স্কয়ার। আলটিমেটলি তোমার এখানে m এর যে ভ্যালুটা চলে আসবে, সেই m এর ভ্যালুটা হলো 15.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আবার বলছে ফোটনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, ফোটনের ক্ষেত্রে কোনটি সঠিক, যে স্থির ভর শূন্য, শক্তি হলো h নিউ, আর বেগ হলো 3 টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড।
তাহলে বলছে ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন কোন মৌলিক বলের ক্ষেত্র কণার না? কোন মৌলিক ক্ষেত্র কণার না? দুর্বল নিউক্লিয় বলের। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ভেক্টর বোসন, বোসন মানে হলো দুর্বল নিউক্লিয় থেকে। তারপরে এটা কি বলছে, মাইকেলসন মার্লির পরীক্ষার সিদ্ধান্ত সমূহ হচ্ছে, ও কি সিদ্ধান্ত দিছে সেটা জানতে চাইছে। ওর সিদ্ধান্ত সমূহ হয়েছে ইথার মাধ্যম বলতে এর মহাবিশ্বে কিছু নেই, না এটা বলে না। তারপরটা বলছে আলোর বেগ একটি ধ্রুব রাশি যা কোনো পর্যবেক্ষকের উপর কি নয়, নির্ভরশীল নয়। তাহলে মাইকেলসন মার্লির যে মাইকেলসন মর্লির যে পরীক্ষা, সেই পরীক্ষার সিদ্ধান্ত তাহলে কত হবে, 1 ও 3 হবে। আবার কি লিখছে, আলোর তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য হলো নিচের কোনটি? এটি একটি তাৎক্ষণিক ঘটনা। ফটো ইলেকট্রনের গতি শক্তি আপতিত আলোর কম্পাঙ্কের সমানুপাতিক, হ্যাঁ এটা সঠিক। আবার ফটো তড়িৎ প্রবাহের মান আপতিত আলোর তীব্রতার ব্যস্ত অনুপাতিক, না। ফটো ফটো তড়িৎ প্রবাহের মান আপতিত আলোর তীব্রতার কি সমানুপাতিক, আপতিত আলোর তীব্রতার ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক না। গতিশক্তি আলোর কম্পাঙ্কের সমানুপাতিক, এটাও আগে দেখাইছিলাম, 1 ও 2 হবে। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য নিচের কোনটি? নিউক্লিয় বল কিন্তু আকর্ষণধর্মী, আর এটা কিন্তু স্বল্প পাল্লা, এলে হবে 2 ও 3। তারপর কি বলছে, কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল? মহাকর্ষ বল। নিচের তাহলে ফোটন কণার ক্ষেত্রে কোন তথ্য প্রযোজ্য? স্থিতিভর অসীম, এটা তো ভুল, কারণ ফোটন কণার ভর তো নাই। স্থিতিভর বা নিশ্চল ভাবে এটা কত, 0, তাহলে চার্জ আর ভরবেগ কি করতে কি h/λ। ঠিক আছে, কেন h/λ? কারণ যেহেতু স্থিতি ভর তোমার 0, তাহলে কি p² প্লাস m0² c⁴। এখানে হিসাব নিকাশ করলে e² আর এখানে m এর ভ্যালু 0, তাহলে টোটাল টার্মটা 0 চলে আসবে। p তোমার চলে আসবে p/c, c/λ, c কাটা, আমাদের p কত h/λ। তাহলে কি বলছে, 1.6 × 10⁶ ইলেকট্রোভোল্ট গতি শক্তি সম্পূর্ণ ইলেকট্রনের ভর কত? তারপরটা বলতেছে 1.6 × 10⁶ ইলেকট্রোভোল্ট গতি শক্তি সম্পূর্ণ ইলেকট্রনের ভর নিচের কোনটা? তাহলে গতি শক্তি সম্পূর্ণ সেটা হলো E = m - m0 c², এটা তো আমরা জানি। তো E এর ভ্যালু দেওয়া আছে, আর একটু আমরা কাজ করে নিই। E = m m0 1 - v² c² m0 c²। তো এখানে আমরা ইকের ভ্যালুটা একটু পরে বসে, তো এখানে m0টা আমরা কমন নিলাম, 1 - v² c² -1 c²। তো এখানে আমরা যেটা করতেছি ek/m0 c²। এখান থেকে আমরা যদি কাজ করি, তাহলে এখানে আমাদের কি চলে আসবে, এখানে চলে আসবে যদি প্লাস টু পাশে যায় ek/m0 c² +1 তারপর এখান থেকে আমরা যদি কাজ করি, ইকের ভ্যালু বসাই না দিয়ে আরো কি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই কাজটা করতে পারি যে 1 - v² c² = 1/ek/m0 c² +1। এমসিকিউ না তো, যাই হোক। তারপর এখান থেকে আবার বড় করে দেখো 1 - v² c² m0 c² +1। তারপর এখান থেকে তোমার যেটা চলে আসো, v² c² পাশে গেলে 1 - 1/ek এবং তো এখানে সরাই দিলে তো এখানে একটা হোল² দিতে হয়, হোল² দিয়ে দিলাম। আর কি মিস আছে কোনো কিছু দেখে নিই একবার, সব দেওয়া শেষ। এখন জাস্ট বিকল্প কথা হবে, বিকল্প হবে 1 - 1/ek c² +1 1²
ইঞ্চ। এখন এখান থেকে যে বেগের এখন তুমি রুট করে দিবা, রুট করে দিবা পুরোটাকে হোল রুট করে দিলে 1 মাইনাস 1 বাই ই কে বাই এম নট পি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আর লাস্টে আছে তোমার কি রুট করে দিলে এখানে লাস্টে তুমি পেয়ে যাবে কি সি পাবে, সি। রুট করে দাও, এখানে পেয়ে যাবে তুমি কি সি পেয়ে যাবে। তারপর এখান থেকে তোমার যে সব যদি ডাটা বসায় দাও ভি এর ভ্যালু গুলো কত পেয়ে যাবে, ভি এর ভ্যালু তুমি পেয়ে যাবা, সব ডাটা বসায় দিলে এই যে পুরো টার্মটা তোমার চলে আসবে 0.97 আর এখানে হয়ে যাবে 0.97। তো এখানে তো ইকের ভ্যালু বুঝতে পারছোই, ইকের ভ্যালু কত দেওয়া আছে, ইকের ভ্যালু তোমার দেওয়া আছে, ইকের ভ্যালু কত দেওয়া আছে, ইকের ভ্যালু গুলো যদি আমি এখানে বসাই দিই, ইকের ভ্যালু দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেক্ট্রোভোল্ট। আর এখানে আমরা কি করবো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 আর এখানে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -9 জুল। এভাবে করে তুমি জুলে কনভার্ট করে ফেলবা। আর এম নট মানে স্থিতি ভর কত, স্থিতি ভর হবে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আচ্ছা, তো এটা তো তুমি বেগটা পেয়ে গেলা, কিন্তু তোমার এখন চাইছে কি ইলেকট্রনের ভরটা চাইছে, গতি সম্পূর্ণ মানে গতিশীল ইলেকট্রনের ভর চাইছে। তাহলে তুমি কি করবা, এম চাইছে আসলে এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো একটা সৃজনশীল হয়ে গেছে। তো এম নট এর ভ্যালু কত 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 আর ভি এর ভ্যালু তো মাত্র এত কত কষ্ট করে বাইর করলাম, ভি এর ভ্যালু কত 0.97 সি নিচে সি হোল স্কয়ার। এখান থেকে তোমার এম এর ভ্যালুটা তোমার চলে আসবে 37.54 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। তবে কি বলছে, তারপর এটা বলতেছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি পরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল নয় আলোর দ্রুতি। তারপর বলতেছে আলোর তড়িৎ ক্রিয়ায় আপেক্ষিক আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের চেয়ে কম হলেই কেবল ইলেকট্রন নির্গমন ঘটে। এটা তো ভুল, কারণ সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হইতে হবে, তাইলে তোমার ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রন কিন্তু আর তোমার নির্গত হবে। সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হইলে আপাতত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হইলে তোমার ইলেকট্রনটা নির্গত হবে। তারপর কি বলছে, আলোর কম্পাঙ্ক বাড়ালে নির্গত বিভব বৃদ্ধি পায়। হ্যাঁ সঠিক। তারপর কি বলছে, আলোর বর্ণ পরিবর্তনের সাথে সাথে নির্গত ইলেকট্রনের আলোর বর্ণ পরিবর্তনের সাথে নির্গত ইলেকট্রনের শক্তি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আলোর বর্ণ পরিবর্তন হয়েছে তার মানে কম্পাঙ্কের পরিবর্তন হয়েছে, কম্পাঙ্কের পরিবর্তন হয়েছে তার মানে কি ইলেকট্রনের যে শক্তি আছে সেটারও পরিবর্তন হয়েছে, তো সেই জন্য সম্পর্ক আছে দুই একই। আবার কি লেখছে এক্স রে এর একটি ফোটনের কম্পাঙ্ক এত হলে এর শক্তি কত হবে। ই কলটা আমরা কত জানি, ই কলটা এইচ নিউ জানি, এইচ এর ভ্যালু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34 আর নিউ এর ভ্যালু কত, নিউ এর ভ্যালু হলো 4 ইন্টু 10 টু দি পাওয়ার 15 জুল। আলটিমেটলি এখান থেকে তোমার যে অ্যান্সারটা চলে আসে সেই অ্যান্সারটা চলে আসে 96.52 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। তারপর কি বলছে, তারপর বলতেছে কোন ধাতুর কার্যাপেক্ষক এর সমান একটি ফোটন আপতন হলে ইলেকট্রন নির্গতনের ইলেকট্রন গতিশক্তি কত হবে, শূন্য হবে। কেন শূন্য হবে, কারণ তো তোমার পুরা শক্তিটাই তো কার্যাপেক্ষকে পরিণত হয়ে গেছে, তাইলে কোনো শক্তি বাকি থাকলো না যাতে গতিশক্তি তো কনভার্ট হয় সেই জন্য। তারপর কি বলছে উদ্দীপকের নিচের লেখচিত্রে ফটোতড়িৎ ক্রিয়ার কম্পাঙ্ক ও গতিশক্তির একটা সম্পর্ক দেওয়া আছে। তো এখানে বলা আছে যে এফ নট এর ভ্যালু মানে যে সূচন কম্পাঙ্ক সেটা দেওয়া আছে কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত 3 জুল। আজ যে সর্বোচ্চ গতিশক্তি মানে ইকে ম্যাক্স, সেই ইকে ম্যাক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 8 ইবি। এখন বলছে কার্যাপেক্ষকের মান কত সেটা তো জানি,
পাই নট ইকুয়াল টু এইচ এফ নট, তাহলে এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর এফ নট বা সূচকের কম্পাঙ্কের মতো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 40। এখানে তোমার পাই নট এর ভ্যালু কত, ওটার ভ্যালু হবে 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে কি বলছে, উদ্দীপকে আপাতত আলোর কম্পাঙ্ক, এখন খেয়াল করো তুমি কি জানো, পি করবে জানো, 5 প্লাস ই কে ম্যাক্সিমাম দিতে পারো, এখানে ম্যাক্সিমাম লিখতে। এখন আপতিত আলোর কম্পাঙ্ক বুঝেছে, মানে এইচ নিউ 5 প্লাস ই কে ম্যাক্স, আপতিত আলোর কম্পাঙ্ক এর দ্বারা ভাগ করে দিল। ফাইনালের ভ্যালু কত, ফাইনালের ভ্যালু হলো 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 ইন্টু, এটা করলে আমাদের কত চলে আসছে, এটা চলে আসছে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। পিকে ম্যাক্স হলো 8 ইলেকট্রন ভোল্ট, 8 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 by H এর ভ্যালু কত, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আর চলে আসবে 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, তারপর আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে নিচের কোনটা সঠিক, টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা তো ভুল। এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এবং এম ইকুয়াল টু এম নট মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে কত হবে, 1 হবে। আচ্ছা, তারপরটা কি, তারপরটা বলতেছে এক গুচ্ছ এক্স রে রশ্মির প্রতিটি ফোটনের কম্পাঙ্ক এত, তবে উল্লিখিত ফোটনের বেগ কত, আর তরঙ্গ দৈর্ঘ্য কত, বলবেগ কত। তাহলে এইটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে হবে, তো ফোটনের যে বেগ সেটা হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তার সঠিক। আর তরঙ্গ দৈর্ঘ্য কত, দেখো এখানে তোমার কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 70, আর কম্পাঙ্ক মানে কি সি বাই ল্যামডা, তাহলে তোমার ল্যামডা কত, সি মান কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, কত 3 কাটা, এখানে তোমার ল্যামডার যে ভ্যালু, সেই ল্যামডা ভ্যালুটা কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। এখন 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, এটা মানে কত তোমার, এটাকে যদি আর্মস্ট্রং নিতে চাই 10 টু দি পাওয়ার 10 দ্বারা গুণ করলে তাহলে আর্মস্ট্রং চলে যাবে। ভরবেগ কত, ভরবেগ পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, টু দি পাওয়ার, আর ল্যামডা মানে কিন্তু ল্যামডা ভ্যালু কত, ল্যামডা ভ্যালু কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। আলটিমেটলি তোমাদের যে আনসারটা চলে আসবে সেই আনসারটা হলো 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 25 কেজি মিটার ইনভার্স, তাহলে 1 2 3। তারপর হলো বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুসারে আলোর বেগে গতিশীল কাঠামোতে সময় অসীম, আলোর বেগে যদি চলে তাহলে তুমি কি জানো, টি ইকুয়াল টু টি নট তোমার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, যদি আলোর বেগে চলে তাহলে কি হবে, আলোর বেগে চললে তোমার এটা সি স্কয়ার হয়ে যাবে, হয়ে যাবে টি নট 1 মাইনাস 1 অসীম, সেগুলো অসীম। এবার আলোর বেগে চলমান, এটা আলোর বেগে যদি চলে এল ইকুয়াল টু এল নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এল নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা হবে। তোমার আলোর বেগে চলমান বস্তুর বেগ কি হবে, আলোর বেগে চলমান বস্তুর বেগ হবে এম ইকুয়াল টু এম নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এম ইকুয়াল টু এম নট ভি এর ভ্যালু কি হয়ে গেছে, আলোর বেগ হয়ে গেছে না, তাহলে এখানে 0 হয়ে আবার কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, কিন্তু এখানে লেখা 0, তাহলে কত সঠিক, 1 2। তারপর কি বলছে, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশীলতার দরুন দৈর্ঘ্য কি পায়, হ্রাস পায়, বৃদ্ধি পায়, কি লেখা আছে, এম ইকুয়াল টু এম নট কি লেখা আছে, 1 মাইনাস
ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এই হলো ফর্মুলা। এখানে কি হবে, এটা চলে আসবে তোমার 0 কিছু একটা, 0 এরকম সামথিং টাইপের কিছু একটা চলে আসবে। আর 1 থেকে বিয়োগ করে আবার রুট করলে এখানেও 0 কিছু একটা চলে আসবে। 0 যখন এরকম 0 কিছু একটা চলে আসে, তখন তার সাথে আমরা যাই গুণ করি সেই মানটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, মান কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তো সেজন্য আমরা দেখবা এরকম করি, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, আর কি সময় বা কাল দীর্ঘায়ু। খেয়াল করলে দেখা যেতেছে দৈর্ঘ্যটা কিভাবে সংকুচিত হবে, ভরটা কিভাবে বৃদ্ধি পাবে, আর সময়টা কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য কি পায়, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশীলতার ধরুন দৈর্ঘ্য কি পায়, হ্রাস পায়, আর ভর কি পায়, বৃদ্ধি পায়, সময় কি পায়, বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। বলতেছে একটি ট্রেনের কাল্পনিক ট্রেনের প্রকৃত দৈর্ঘ্য কত মিটার, 80 মিটার। রেল স্টেশনে প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য 100 মিটার। ট্রেনটি এত বেগে প্ল্যাটফর্মটি অতিক্রম করে গেল যে অতিক্রমকালে ট্রেন ও প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হয়ে গেছে। এইটা মিনিংটা কি, এটার মিনিং বলতে বুঝিয়েছে ট্রেনের মধ্যে যে পর্যবেক্ষক আছে সে দেখলো ট্রেনের দৈর্ঘ্য আর গতিশীল ট্রেনের দৈর্ঘ্য আর তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি সমান, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তার মানে যখন পর্যবেক্ষক দেখছে তখন কি হয়েছে, তখন তার সাপেক্ষে হয়েছে প্ল্যাটফর্মটা গতিশীল। তার মানে প্ল্যাটফর্মের যে গতিশীল দৈর্ঘ্য সেটা হলো কত মিটার, 80 মিটার। আর বলাই আছে প্ল্যাটফর্মের প্রকৃত দৈর্ঘ্য কত মিটার, 100 মিটার। তাইলে এখানে ট্রেনটি কত বেগে চলছিল সেটা যদি আমরা বাই করতে চাই, সেই বেগটাকে আমরা ধরে নিলাম কি, তাহলে কি হবে, L = L0 √1 - v স্কয়ার বাই কি, v স্কয়ার। L এর ভ্যালু কত, L এর ভ্যালু হলো 80 মিটার, L0 এর ভ্যালু কত, 100 মিটার, √1 - v স্কয়ার বাই কি, v স্কয়ার। করে দিলাম। তারপর এখান থেকে তোমার যে এখানে এরকম করে আমার চলে আসলো 3/। তারপরে কোশ্চেনটা কোনটা, তারপরে কোশ্চেনটা হইলো নিচের কোন লেখচিত্রটি বিকিরণের কম্পাঙ্কের সাথে ইলেকট্রনের সর্বাধিক পরিবর্তন ঘটে, কোনটা, এটা একটু আগে এই তো আমরা করাইলাম। এই যে কোথায় গেল এটা, এই যে এইখানে, এই যে এইটা ঠিক আছে। এটা কত নম্বর ছিল, 85 নম্বর। এইটা 85 নম্বর ছিল। তারপর কোশ্চেনটা কি বলতেছে, দৈর্ঘ্যের আপেক্ষিকতা থেকে আমরা কি জানি, দৈর্ঘ্যের আপেক্ষিকতা থেকে আমরা জানি L = L0 √1 - v স্কয়ার বাই c স্কয়ার। আর এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হলো L0 = L/(1 - v স্কয়ার বাই c স্কয়ার। তারপর কোশ্চেনটা কি বলছে, একজন মহাশূন্যচারী যা এর ভর কত, 60 কেজি, বয়স 30 বছর। কিন্তু কোশ্চেন কি বলছে, এর ভর কত। আচ্ছা, আর তার বেগ দেওয়া আছে, বেগ এত বেগে গতিশীল মহাশূন্যযানে ছায়াপথ অনুসরণ। এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আমার দরকার এর ভর। এর ভর M = M0 √1 - v স্কয়ার বাই c স্কয়ার। M0 এটার ভ্যালু কত, 60 কেজি, √1 - v এর ভ্যালু কত, v এর ভ্যালু হলো 2.4 × 10⁸ এটা বলেছে। আলটিমেটলি এখানে কত চলে আসবে, এখানে আনসারটা চলে আসবে 100 কেজি। তারপর কি বলছে, কোন রকেটের গতিশীল ও স্থির দৈর্ঘ্যের অনুপাত হলো 1:2, এবং গতিশীল দৈর্ঘ্য L ও L0 এদের ভ্যালু কত, 1/3। তো এখন N = কি ভাই, N = L0 √1 - v স্কয়ার বাই c স্কয়ার। এখন খেয়াল করি L/L0
রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখন উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিলে 1 মাইনাস বি স্কোয়ার বাই কি হবে সি স্কোয়ার হবে। এখান থেকে বি স্কোয়ার বাই সি স্কোয়ার পাবো 1 মাইনাস এল বাই এল নট হোল স্কোয়ার ভি ইকুয়াল টু 1 মাইনাস এল এর ভ্যালু এল বাই এল নট মানে কত 1 বাই 3 হোল স্কোয়ার। একটা সি স্কোয়ার উপরটা কি হবে রুট হবে, কি হবে রুট ওভার 1 মাইনাস 1 বাই 9 সি। এখানে তোমার যেটা চলে আসবে সেটা চলে আসবে, এখানে যদি তুমি ভ্যালু গুলো বসাও 8 by 9 into 3 into 10 to the power 8 by 7। আলটিমেটলি এখান থেকে যা আসবে সেটা হলো 2.83 into 10 to the power 8। তারপর তরঙ্গযুক্ত প্রসঙ্গ কাঠামোকে বলে কি? তরঙ্গযুক্ত প্রসঙ্গ কাঠামোকে বলে অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তরঙ্গযুক্ত প্রসঙ্গ কাঠামো বলে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন খেয়াল করো ভরবেগ, আমরা কি জানি ভরবেগ পি ইকুয়াল টু কত জানি এম বি। এম মানে কি এম নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। আর এই ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু বলেই আছে হবে সি বাই রুট টু। এম নট 1 মাইনাস বি, ভি এর ভ্যালু কত সি বাই রুট টু হোল স্কয়ার। আর নিচে তো আছে 1 বাই সি স্কয়ার। আলটিমেটলি এখানে কত চলে আসে, এখানে চলে আসে বাবা বাই এম নট 1 মাইনাস হাফ মানে 1 বাই রুট টু। এখানে কত চলে আসবে, এখানে তোমার চলে আসবে এম নট 17। তারপর কোশ্চেনটা কি বলতেছে, তারপরে কোশ্চেনটা বলতেছে 0.98 সি বেগে গতিশীল কাঠামো পরিবর্তিত সময় স্থির অবস্থার পরিবর্তিত সময় কত গুণ? আমরা কি জানি টি ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই কি সি স্কয়ার। এখন এখানে টি ইকুয়াল টু টি নট 1 বাই রুট ওভার বি 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হলো 0.98 সি সি স্কয়ার। তাহলে এখানে তোমার যেটা হলো minus 1 by root over plus 0.98 whole square yes। আলটিমেটলি তোমার যে টি এর ভ্যালু, সেই টি এর ভ্যালু কত চলে আসবে 1 by root over 0.98 whole square। এটা চলে আসবে তোমার 5.025 5.025 মিনিট। তার মানে সেটা আধি সময় কত গুণ, আধি সময় 5 মিনিট। গ্যালিলিও রূপান্তরে সময় পর্যবেক্ষণ নির্ভর নয়। তারপর হলো নিউটনিয়ান বলবিদ্যার সমীকরণের রূপ অপরিবর্তিত থাকে গ্যালিলিও রূপান্তরে, আর তড়িৎ চৌম্বকীয় সমীকরণের রূপ অপরিবর্তিত থাকে না, একটু চেঞ্জ হয়। এটা কি হয়, চেঞ্জ হয়, অপরিবর্তিত থাকে না, পরিবর্তিত হয়। 96 তাহলে কি বলছে 0.5 সি বেগে গতিশীল একটি মিটার স্কেলের দৈর্ঘ্য কত? মিটার স্কেলের যে দৈর্ঘ্যটা হবে সেটা স্থিতি দৈর্ঘ্য হবে, সেটা হবে কত 1 মিটার স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা। এখন আমার কাছে বলছে গতিশীল অবস্থায় এত বেগের দৈর্ঘ্য হতে, তাহলে এল ইকুয়াল টু কি জানো, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার জানো। তো এল নট এর ভ্যালু কত 1, আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হলো 0.5 সি হোল স্কয়ার বাই সি স্কয়ার। আলটিমেটলি তোমার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা তোমার চলে আসবে 0.8660 0.8660
0.60 মিটার বা 86.6 সেন্টিমিটার। তাহলে কি বলছে, একটি ইলেকট্রনের নিশ্চল ভর এত এবং গতিশীল করায় ইলেকট্রনের ভর হইলে এত, ইলেকট্রনের গতিশীল ভর কত। নিশ্চল ভর দেওয়া আছে, ইলেকট্রনের গতিশীল ভর দেওয়া আছে, ইলেকট্রনটির গতিশীল অবস্থা ভর দেওয়া আছে, তাহলে ইলেকট্রনের গতিশক্তি জানি, তাহলে তুমি কি জানো, ইকুয়াল টু m মাইনাস m নট সি স্কয়ার। গতিশীল অবস্থায় তোমার যে ভরটা হইলে সেই ভরটা হতো 2.09 ইন্টু 10⁻30, আর স্থির অবস্থায় ভর ছিল 9.1 ইন্টু 10⁻31, আর সি স্কয়ার, সি মানে কত, 3 ইন্টু 10⁸ হোল স্কয়ার। আলটিমেটলি এখান থেকে তোমার যে শক্তিটা চলে আসবে, যে গতি শক্তিটা চলে আসবে, সেটা হইলো কি, সেটা হইলো হিসাব প্রকাশ করলে 1.062 ইন্টু 10⁻30 জুল। তোমার কি বলছে, আপেক্ষিক তত্ত্ব অনুসারে তোমার গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির চেয়ে ধীরে চলে। হ্যাঁ ঠিক আছে, কারণ কি ধীরে কেন চলে, কারণ আমরা জানি এখানে কি হয়, তাল দীর্ঘায়ন হয়, মানে তোমার একটা দিন যেতে অনেক সময় লাগে, তার মানে কি হচ্ছে, ঘড়ি ধীরে চলতেছে। তাহলে কি বলছে, কোন দণ্ডের গতিশীল অবস্থার দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে। হ্যাঁ, তোমার গতিশীল যে দৈর্ঘ্যটা হবে সেটা নিশ্চল অবস্থা থেকে কি হবে, ছোট হবে। তারপর হইলো কোনো বস্তু আলোর বেগে সমান বেগে চলতে পারবে না। হ্যাঁ, আলোর বেগে সমান বেগে চললে তোমার কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়, অথবা তোমার দৈর্ঘ্য যদি আলোর বেগে চলে তাহলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তারপর কি বলছে, 1000 ভরের সমতুল্য শক্তি কোনটা, 1000 কেজি 1000 গ্রাম ভরের সমতুল্য শক্তি কোনটা, আমরা কি জানি, ইকুয়াল টু mc স্কয়ার জানি। m এর ভ্যালু কত দেওয়া আছে, 1000 গ্রাম, 1000 গ্রাম এটাকে কেজিতে নিতে 10⁻³ দ্বারা আমরা কি করে দিই, গুণ করে দিই, আর সি এর ভ্যালু কত জানি, 3 ইন্টু 10⁻8 হোল স্কয়ার। আলটিমেটলি আমাদের কত চলে আসবে, 9 ইন্টু 10⁻16 জুল। তাহলে কি বলছে, কোন কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির কত গুণ, দ্বিগুণ, কণাটির গতিশীল ভর স্থির ভরের কত গুণ। তাহলে বলতেছে কোন কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির কত গুণ, দ্বিগুণ, মানে গতিশক্তি এইটা। আবার ইকুয়াল টু কি জানো, ইকুয়াল টু জানো m মাইনাস m নট সি স্কয়ার, কত 2m নট সি স্কয়ার, সি স্কয়ার কাটা, এখানে m মাইনাস m নট ইকুয়াল টু 2m নট, আলটিমেটলি এখানে চলে আসতেছে ইকুয়াল টু ওই m নট ওই পাশে গেলে হয়ে যাবে 3m নট। এরকম হবে গতিশীল ভর, তার মানে গতিশীল ভর স্থির ভরের কত গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। আমার তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি কি চলে, ধীরে চলে, কারণ কি গতিশীল কাঠামোতে তোমার সময়টা বেশি লাগে, তাই ধীরে চলে। লিখছে, তারপরটা লিখছে 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর একটি নভোযান এত বেগে চললে নভোযানের কোনো যাত্রী মাঠটির ক্ষেত্রফল কত পরিমাপ করবে। তাহলে এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য 100 মিটার, আর এটা মাঠের দৈর্ঘ্য বরাবর গেছে, তাহলে গেছে কত, কোন বড়, মাঠের দৈর্ঘ্য বরাবর, আর চাইছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হইল দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, যেহেতু বর্গাকার মাঠ তার মানে দৈর্ঘ্য যদি যা হবে প্রস্থ তা হবে ইনিশিয়াল অবস্থায়, এবং ফাইনাল অবস্থায় কি হচ্ছে, এই যে ধরো বর্গাকার যে মাঠ আছে, মনে হয় না বর্গ, আচ্ছা এখানে তো মনে হয় ই করে সে পাঠায় আমাদের সেই বর্গাকার মাঠ। এখন রকেটটা কি বরাবর গেছে, দৈর্ঘ্য বরাবর গেছে, যদি রকেটটা দৈর্ঘ্য বরাবর যায় কত বেগে, 0.9c বেগে, দৈর্ঘ্য বরাবর যেহেতু গেছে তাহলে তোমার দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, বাট প্রস্থ বরাবর কি হবে, প্রস্থ বরাবর যে 100 মিটার ছিল 100 মিটারই থাকবে। তার মানে যখন তোমার দৈর্ঘ্য বরাবর যাবে তখন প্রস্থ বরাবর দৈর্ঘ্যটা 100 মিটারই থাকবে, জাস্ট দৈর্ঘ্য বরাবর চেঞ্জ হবে। তাহলে দৈর্ঘ্য বরাবর কতটুকু চেঞ্জ হবে আমরা কি জানি, m ইকুয়াল টু √1 - v স্কয়ার c স্কয়ার। এখানে কত বসাই দিল, এখানে 100 বসাই দিল, আর ওখানে v এর জায়গায় 0.9c বসাই দিল, c হোল স্কয়ার। তাহলে এখানে আলটিমেটলি তোমার যে দৈর্ঘ্যটা চলে আসবে সেই দৈর্ঘ্যটা কত চলে আসবে, এখানে আলটিমেটলি দৈর্ঘ্যটা চলে আসবে তোমার 43.59 মিটার। তাহলে তোমার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হলো তোমার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হলো 43.59, আর এখানে তোমার যে ক্ষেত্রফলটা হবে গুণ করে দিলে তোমার ক্ষেত্রফলটা চলে আসবে 4359 মিটার। শক্তির কণা ধর্ম আছে এর প্রবক্তা কি, এর প্রবক্তা হলো ম্যাক্স প্লাঙ্ক। শক্তির কণার ধর্ম আছে, এটার প্রবক্তাকে ম্যাক্স প্লাঙ্ক।
আবার কি বলছে, ই ও ল্যামডার একটা গ্রাফ আছে। ই ইকুয়াল টু কত জানো? ইকুয়াল টু জানো এইচ নিউ, আবার ই ইকুয়াল টু কি জানো? ই ইকুয়াল টু জানো সি বাই ল্যামডা, তাহলে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ই কে কোন অক্ষে বসাইছো? ই কে বসাইছো ই ল্যামডা ইকুয়াল টু কি আসে? এইচ সি। ই কে কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে। এটাকে কোন অক্ষে? এক্স অক্ষে। আর এই পুরো যে টার্মটা কি ধ্রুবক, তার মানে দুইটা চলকের গুণফল ধ্রুব সংখ্যা, তাহলে কোনটা হবে? এটাকে লিখতে হবে। আচ্ছা, তারপর কোশ্চেনটা কি খেয়াল করো। তারপর কোশ্চেনটা বলতেছে নিউক্লিয় বল সম্পর্কে নিচে কোনটি সঠিক? সবচেয়ে শক্তিশালী বল আর ফোটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য না? ফোটো ইলেকট্রন এটি একটি তাৎক্ষণিক ঘটনা, সঠিক। নির্গমনের জন্য এটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, হ্যাঁ সূচক কম্পাঙ্ক যেটাকে আমরা বলি। তারপর হলো এখানে বলতেছে বিভিন্ন ধাতুর জন্য ন্যূনতম কম্পাঙ্ক একই থাকে, এটা ভুল কথা। তার মানে কোনটা ভুল কথা এটাই তো চেয়েছে, তার মানে এইটাই সঠিক, কারণ বিভিন্ন ধাতুর জন্য বিভিন্ন সূচক কম্পাঙ্ক থাকে। তারপরটা কোন বস্তু আলোর বেগে চললে স্থির কাঠামোর সাপেক্ষে তার কি হয়? তার ভর কি হবে? যদি আলোর বেগে চলে, আমরা একটু আগে প্রমাণ করছি এম ইকুয়াল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা কি হবে? অসীম হবে। যদি আলোর বেগে চলে মানে ভি ইকুয়াল টু সি হয়। আর দৈর্ঘ্য অসীম হবে, এটা ভুল কথা। এম ইকুয়াল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এখানে বসাইলে হয়ে যাবে 0। কিন্তু ঘনত্ব শর্তের সম্পর্ক কি? রো ইকুয়াল টু রো নট 1 মাইনাস ভি স্কয়ার বাই কি সি স্কয়ার। এখানেও যদি আলোর বেগে চলে তাহলে এটাও কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। তার মানে কত কত সঠিক? একই। আচ্ছা, তারপর কোশ্চেনটা বলতেছে ই সমানুপাতিক টি টু দি পাওয়ার 4 সূত্রটি কে প্রদান করছে? স্টিফান। তারপর বলতেছে যে স্থির কাঠামো S1 হতে কাঠামো S2 c/3 মিটার পার সেকেন্ড দ্রুতিতে সরে যাচ্ছে। যদি S1 কাঠামো পর্যবেক্ষক আলোকছটা নির্গত করে তাহলে S2 পর্যবেক্ষক কর্তৃক পরিমাপকৃত আলোর দ্রুতি কত হবে? অবশ্যই সি হবে, কারণ আলোর বেগটা কি ধ্রুবক, তা পরিবর্তন। আচ্ছা, তারপরটা খেয়াল করো। তারপরটা বলতেছে আলোক চটকিয়া পরীক্ষার পর্যবেক্ষণ হলো তাপমাত্রা বেশি হলে আলোক তড়িৎ নিঃসরণ বেশি হয়, এটা ভুল কথা। মানে এটা তাপমাত্রার উপর নির্ভরশীল না, এটা কম্পাঙ্কের উপর নির্ভরশীল আর তীব্রতার উপর নির্ভরশীল। তারপরে হচ্ছে এটি একটা তাৎক্ষণিক ঘটনা, ঠিক আছে। আলোর তীব্রতা বেশি হলে নির্গত ইলেকট্রন সংখ্যা বেশি হবে, কারণ এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক 2 ও 3। তারপর কি বলছে, নিচে কোন সমীকরণ গুচ্ছকে গ্যালিলীয় রূপান্তর সমীকরণ বলা হয়? যদি এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস বিটি, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই এবং জেড প্রাইম ইকুয়াল টু জেড এবং টি ইকুয়াল টু টি প্রাইম হয়, তখনই তোমার এইটাকে গ্যালিলীয় রূপান্তর বলা হয়। যদি একটা ফ্রেম আছে ধরো এস কাঠামোতে যদি তোমার কোনো বিন্দুর অবস্থান এক্স হয়, তাহলে সে এস প্রাইম যে কাঠামো আছে সেই এস প্রাইম কাঠামোতে এই এক্স এর অবস্থানটা হবে এক্স মাইনাস বিটি, এটা গ্যালিলীয় বলছে। আর যদি এস কাঠামোতে ওয়াই অবস্থান তোমার ওয়াই হয়, তাহলে এইটার কোনো চেঞ্জ হবে না। এস প্রাইম কাঠামোতে তার অবস্থান হবে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, মানে সমান থাকবে। এস কাঠামোতে যদি জেড হয় তাহলে এস প্রাইম কাঠামোতে জেড এর কোনো চেঞ্জ হবে না, জেডই হবে। আর যদি এস কাঠামোতে সময় টি হয়, এস প্রাইম কাঠামোতে সময় টি প্রাইম ইকুয়াল টু টি থাকে। তার মানে তোমার জাস্ট যদি আমরা চিন্তা করি যে এখানে দেখা যাইতেছে, এখানে কোশ্চেনে কিন্তু বলা গেছে যে তোমার মানে এক্স কাঠামোতে তোমার চেঞ্জ হয়েছে, তার মানে এক্স কাঠামোতেই চেঞ্জ হবে, আর ওয়াই জেড এই কাঠামোতে চেঞ্জ হবে না, সময়ও তোমার চেঞ্জ হবে না। কোনটা অ্যান্সার হবে? 13 ডি। আর বলছে পরস্পর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাকে কি বলে? তাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই ছিল এমসিকিউ, এই পর্যন্ত ছিল তোমার এমসিকিউ গুলো। এই হলো তোমাদের জ্ঞানমূলক কোশ্চেন, এই হলো তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন। আর তাহলে আজকে এই পর্যন্তই শেষ। তাহলে আবার দেখা হবে তোমাদের ভৌত আলোক বিজ্ঞানের এমসিকিউ এই আজকে ইনশাআল্লাহ আপলোড করার চেষ্টা করবো। আজকে নাইলে কালকে সকালের মধ্যে